আজকের লেকচারে আমরা শুরু করব সিকোয়েন্স ডায়াগ্রাম, যেটা আমাদের ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজের আমাদের বিহেভিয়ার ডায়াগ্রামের মধ্যে একটা আমাদের প্রথম ডায়াগ্রাম, যেটা আমরা লাস্ট লেকচারে বলেই এসেছিলাম। লাস্ট লেকচারে আমরা টাইপস অফ ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজের ডায়াগ্রামের যে অ্যাসপেক্টগুলো আমরা দেখে নিয়েছি, কত ধরনের ডায়াগ্রাম হতে পারে, স্ট্রাকচার, বিহেভিয়ার। তো বিহেভিয়ারের মধ্যে একটা ডায়াগ্রাম হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম, যেটা আমরা শুরু করলাম। প্রথম আমরা এটাকে ডিসকাস করবো, তারপর আমাদের অনগোয়িং প্রত্যেকটা কিন্তু ডায়াগ্রাম একটা সেপারেট লেকচারে ডিসকাস করবো। যারা এর আগের ভিডিওসগুলো দেখোনি, কাকে বলে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ এবং টাইপস, আমি এই ভিডিওর আই বাটনে সেই ভিডিওর লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো, প্লাস আমাদের প্লেলিস্টটাও প্রোভাইড করে দেবো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বাংলা। তোমরা চাইলে সিকোয়েন্সিয়াল জিনিসগুলোকে রিপ আপ করতে পারো। তো চলে আসি, কি বলছে হচ্ছে আমাদের সিকোয়েন্স ডায়াগ্রামের ব্যাপারটা। আর সিকোয়েন্স ডায়াগ্রাম ইজ আ কি কম্পোনেন্ট অফ দ্য ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ বা ইউএমএল used to visualize the interaction between the object in a sequential order। তাহলে এখান থেকে এটা বুঝতে পারছো যে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, তো এটা অবভিয়াসলি বুঝতে পারলাম, এটা দিয়ে আমরা কি করি, ডায়াগ্রামস বানাই। ডায়াগ্রামসটাও দুভাবে হতে পারে, একটা বিহেভিয়ার রেসপেক্টে বানাচ্ছি, একটা হচ্ছে আমাদের স্ট্রাকচার রেসপেক্টে বানাচ্ছি। তো বিহেভিয়ার রেসপেক্টে যখন আমরা কথা বলি, তার মানে আমাদের বিহেভিয়ার কি বলছে, যে আমাদের যেহেতু একটা অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন সাপোর্ট করে, মানে যে ইউএমএল পুরোটাই কিন্তু বেসড অন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের উপর। তো সেই সূত্রে গেলে এখানে প্রথম বলছে, যেখানে ফার্স্ট যে সিকোয়েন্স ডায়াগ্রাম দিয়ে আমরা অবজেক্টটা কিভাবে নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন করতে পারে, তার কিন্তু গল্পটা কিন্তু এখান থেকে আমরা শিখতে পারি। মানে মেনলি আমরা করি হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রামের সাহায্যে অবজেক্টরা কিভাবে তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন করছে এবং তাদের অর্ডারিংটা, কোনটা আগে হবে কোনটা পরে হবে, সেটাই কিন্তু আমরা এই সিকোয়েন্স ডায়াগ্রামের মারফতে কিন্তু জিনিসটা আমরা করতে পারি। ইট ফোকাস অন হাউ অবজেক্ট কমিউনিকেট উইথ ইচ আদার ওভার টাইম। মানে একটা অবজেক্ট, আমরা যাদের অবজেক্ট ধরছি, মানে সিস্টেমের বলতে অবজেক্ট, তুমি প্রশ্ন হবে স্যার অবজেক্টটা কি জিনিস স্যার, কন্টিনিউয়াসলি এখানে আমরা ইউজ করছি, লাস্ট দুটো ভিডিওতেও বলেছি আমি অবজেক্ট ক্লাস অবজেক্ট গল্পটা। অবজেক্ট মানে কি, আলটিমেটলি এখানে তুমি ধরে নাও যে এটা কম্পোনেন্টস, এগুলো একটা সফটওয়্যার কম্পোনেন্ট বা ফাংশনালিটি। তাহলে আলটিমেটলি যে ফাংশনসগুলো, কম্পোনেন্টসগুলো তাদের মধ্যে কিভাবে ইন্টারাক্ট করবে, কমিউনিকেট করবে সময়ের সাথে সাথে। সিম্পল কথা, যেরকম আমি একটা সিম্পল কথা বলি, যে আমাদের যদি আমরা একটা সফটওয়্যার ধরে নাও বানালাম, যেখানে ধরুন জিপে, আমাদের খুব পপুলারের মধ্যে একটা যে জিপে। তো জিপে যে সফটওয়্যারটা রয়েছে, আমি উপরে সাইডে লিখছি। তো জিপের মধ্যে আমরা একটা গল্প আছে, যে আমরা যখন টাকা পাঠাই, আমাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে, আমরা মানে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট টাকা পাঠাতে পারি, বা আমরা ইউপিআইও আমরা ইউজ করতে পারি। তো ইউপিআই যখন ইউজ করবো, দিস আর অল ফাংশনালিটি। তাহলে এই যে ফাংশনালিটি, দেখো ইউপিআই করতে গেলেও কি করবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে পয়সা ডেবিট হবে, আরেকজনের মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে ক্রেডিট হবে। তো এই যে আইডিয়াটা, এখান থেকে কি আলটিমেটলি এই যে এই কম্পোনেন্টসগুলো নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে, তো এই ব্যাপারটাই এখানে কথা বলা হচ্ছে। কিন্তু অবজেক্টস কথাটার মানে হচ্ছে এইগুলি কম্পোনেন্টস, বা আমাদের সিম্পল বলতে পারো ফাংশনালিটিও তোমরা বলতে পারো। তো কিভাবে কমিউনিকেট করবে বুঝলাম, মেকিং ইট এসেনশিয়াল টুলস ফর মডেলিং ডাইনামিক বিহেভিয়ার ইন আ সিস্টেম। তাহলে অবভিয়াসলি ডাইনামিক কথাটা বুঝতেই পারছো। দেখো এটা কিন্তু কোনো স্ট্যাটিক না, আমি চাইলে আমি ইউপিআই ইউজ করতে পারি, আমি চাইলে সেই লোকটার নাম্বার নিয়ে তার লোকটাকে পাঠাতে পারি। তুমি দোকানে কিনতে গেছো, ধরে নাও কোনো জিনিস, তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা হয়তো লোকটার ইউপিআই আছে প্লাস লোকটার জিপে অ্যাকাউন্ট আছে, তো আমি তার জিপে তার নাম্বারটা নিয়ে ওখানে ডাইরেক্টলি পেমেন্ট করতে পারি, বা আমরা ইউপিআই মারফতও পেমেন্ট করতে পারি। ডাইনামিক নেচার, দুটো তো আমাকে জানতে হবে, দুটোতেই আমাকে ফ্লেক্সিবল থাকতে হচ্ছে, যে আমাদের এটা দিয়ে আমরা একটা ডাইনামিক নেচার কিন্তু বুঝতে পারি। তাহলে এটাই গল্পটা বোঝাচ্ছে, যে কম্পোনেন্টস কিভাবে তাদের অবজেক্ট কিভাবে কমিউনিকেট করছে, এটা যে এসেনশিয়াল টুলস কিন্তু আমরা মেনলি ডাইনামিক সিস্টেমের ডাইনামিক বিহেভিয়ারটা বোঝার জন্য মেনলি ইউজ করতে পারি। পরবর্তীকালের এক্সাম্পল যখন দেবো ইউএমএল এর এই সিকোয়েন্স ডায়াগ্রাম, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেখান থেকে একটা আইডিয়া দিচ্ছি, পরে আমরা এর পুরো কনসেপ্টটা বুঝবো, তখন পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দ্য সিকোয়েন্স ডায়াগ্রাম ইলাস্ট্রেট অবজেক্ট ইন্টারাকশন, মেসেজ ফ্লো and the sequence of operation, making them valuable for understanding use case, designing system architecture and documenting complex processes। তাহলে এখান থেকে কি পেলাম, এখান থেকে আইডিয়া, যে এই সিকোয়েন্স ডায়াগ্রামের সাহায্যে আমরা কি করছি, প্রথমত আমরা মেনলি কি ইলাস্ট্রেট করে, মানে মেনলি সিকোয়েন্স ডায়াগ্রামে কি থাকে, এক হচ্ছে অবজেক্ট কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, মেসেজ কি করে ফ্লো হচ্ছে, এবং অপারেশনের সিকোয়েন্স গুলো কোনটা আগে হবে কোনটা পরে হবে। ইউপিআই পেমেন্ট যখন করতে যাব, কখনোই এরকম ভেবো না যে প্রথমে মার্চেন্ট অ্যাকাউন্টে অ্যাড হবে, তারপর আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে। এটা তো হয় না, প্রথমে আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে। আমি যদি পেমেন্টটা করি, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পয়সা ডেবিট হবে, তারপর কি মার্চেন্ট অ্যাকাউন্টে অ্যাডিশন হবে। তাহলে এটা সিকোয়েন্স বলতে পারো, সিকোয়েন্স ও অপারেশন। তাহলে এগুলো সবই কিন্তু আমরা এই স্ট্রাকচার, এই সিকোয়েন্স ডায়াগ্রামের সাহায্যে কিন্তু এগুলো আমরা
করতে পারি। মেকিং দেম ভ্যালুয়েবল, এটা বুঝতে পারলাম যে আমরা ইউজ কেস বানাতে পারি, তার ডিজাইন আর্কিটেকচার এবং কমপ্লেক্স প্রসেসের ডকুমেন্টেশনও কিন্তু এই ক্ষেত্রে করতে পারি। তো এটা আমরা একটা আইডিয়া পেলাম যে সিকোয়েন্স ডায়াগ্রাম কি, তার আরো ডিটেলস এখানে রয়ে গেছে। যে হোয়াট ইজ সিকোয়েন্স ডায়াগ্রাম, এটা সিম্পল ডেফিনিশন যদি তোমরা বলো এটা লিখতে পারো, যেটা উপরে ছিল এটা একটুখানি ঘুরিয়ে পিছিয়ে লেখা আছে যে সিকোয়েন্স ডায়াগ্রাম আর টাইপ অফ ইউএমএল unified modeling language diagram that are visually represent the interaction between the object or component in a system over time। তাহলে অবভিয়াসলি বললাম যে অবজেক্ট যেখানে বলে যে অবজেক্ট আর কম্পোনেন্ট, যেটা আমি আগেও বললাম অবজেক্ট জিনিসটা কি, আমাদের সিস্টেমের কিন্তু ওয়ান কাইন্ড অফ কম্পোনেন্ট বা ফাংশন, তারা নিজেদের মধ্যে কি করে কমিউনিকেট করবে, এটাকেই ওয়ান কাইন্ড অফ বলতে পারে। এই কমিউনিকেশনের প্রসেস ডায়াগ্রামটাকে আমরা সিকোয়েন্স ডায়াগ্রাম বলে কিন্তু আমরা এখানে জানি। দিয়ে ফোকাস মেনলি কার উপর ফোকাস করছে, অন দ্য অর্ডার অ্যান্ড টাইমিং of message or event exchange between system element। তাহলে এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলে এটা কার উপরে মেনলি ফোকাস হয়, যে অর্ডার এন্ড টাইমিং অফ আ মেসেজ অর ইভেন্ট। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে এই যে বললাম যে আমাদের যখন আমি ইউপিআই পেমেন্ট করতে যাইছি, তারপর আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কিন্তু আগে আমি মানে আগে কাটবে, তারপর গিয়ে তোমার মার্চেন্ট অ্যাকাউন্টে গিয়ে কিন্তু অ্যাডিশন হবে। তাহলে এখানে টাইমিং, এখানে ইম্পর্টেন্ট যে কোন অর্ডারে কোন কাজটা হচ্ছে, কোন মেসেজটা কোন টাইমিং এ ঢুকছে, তাদের যে একদম যে এক্সচেঞ্জ মোমেন্টটা, যে প্রত্যেকটা ইভেন্ট কোন সময় হচ্ছে, তাদের কিন্তু এই অর্ডারিংটাই কিন্তু মেনলি আমরা এই সিকোয়েন্স ডায়াগ্রামের সাহায্যে কিন্তু আমরা ডিপিক্ট করতে পারি। দ্য ডায়াগ্রাম ক্যাপচার হাউ অবজেক্ট কমিউনিকেট উইথ ইচ আদার থ্রু আ সিরিজ অফ মেসেজ প্রোভাইডিং আ ক্লিয়ার ভিউ অফ দ্য সিকোয়েন্স অফ অপারেশন অর প্রসেস। এখান থেকে আমরা একটা আইডিয়া পেয়েই গেলাম যে অবজেক্টরা নিজেদের মধ্যে কিভাবে কমিউনিকেট করছে এবং তাদের সিকোয়েন্সটা কি হবে, সিকোয়েন্স অফ অপারেশন। অবভিয়াসলি যখন আমরা অলরেডি বুঝে গেছি যে এখানে অবজেক্ট কোনো একটা আমাদের কম্পোনেন্টসকে বোঝাচ্ছে, তারা দুটো কম্পোনেন্টস যে কমিউনিকেট করছে নিজেদের মধ্যে, একটা সফটওয়্যার দুটো কম্পোনেন্ট কমিউনিকেট করছে, অবভিয়াসলি কমিউনিকেট করতেই হবে। আমরা এইভাবে সব ফাংশনালিটিগুলো ডিজাইন করা আছে যে তারা এক এক জনের হেল্পে কিন্তু একটা কাজ করবে। তো সেই সূত্রে তারা কিভাবে করবে এবং তাদের অর্ডারটা কি হবে, কোন কাজটা আগে হবে কোন কাজটা পরে হবে, কোন সিকোয়েন্সটা কি থাকবে, এগুলো সবই কিন্তু আমরা সিকোয়েন্স ডায়াগ্রামের সাহায্যে কিন্তু আমরা দেখতে পারি। নেক্সট পয়েন্ট, নেক্সট কনসেপ্ট চলে আসছে, ওয়াই উই ইউজ সিকোয়েন্স ডায়াগ্রাম, কেন আমরা সিকোয়েন্স ডায়াগ্রাম ব্যবহার করব। বড় বড় প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু থাকে, আমি সেইভাবেই জিনিসটাকে তোমাদের সিকোয়েন্সিয়ালি জিনিসটাকে আমি করেছি। সিকোয়েন্স ডায়াগ্রাম আর ইউজ বিকজ দে অফার আ ক্লিয়ার অ্যান্ড ডিটেইলড ভিজুয়ালাইজেশন of interaction between object or component in a system। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, একটা ক্লিয়ার ভিজুয়ালাইজেশন, আমরা আইডিয়া পেয়ে যাচ্ছি যে অবজেক্ট বা কম্পোনেন্ট তাদের মধ্যে কি ইন্টারাকশন হতে পারে। এই একদম বেসিক আইডিয়ার মধ্যে একটা ক্লিয়ার হয়ে গেল যে দুটো অবজেক্ট বা কম্পোনেন্ট তারা কিভাবে ইন্টারাক্ট করবে, তো অলরেডি জানি। ফোকাস অন অর্ডারিং অ্যান্ড টাইমিং অফ দিস ইন্টারাকশন। তাহলে আমরা এখানে আরেকটা ইম্পর্টেন্ট যেটা বলেছিলাম, কোন কাজটা আগে হবে আর কোন কাজটা পরে হবে, সেখান থেকে সেই রেসপেক্টে দাঁড়িয়ে কিছু কি রিজনস তলায় বলে দেওয়া রয়েছে। এক হচ্ছে ভিজুয়ালাইজিং ডাইনামিক বিহেভিয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, সিকোয়েন্স ডায়াগ্রাম ডিপিক্ট হাউ অবজেক্ট অর আ সিস্টেম ইন্টারাক্ট উইথ ইচ আদার ইন সিকোয়েন্সিয়াল ম্যানার। তাহলে অবভিয়াসলি বুঝলাম সিকোয়েন্স ডায়াগ্রাম থেকে অবজেক্ট বা সিস্টেম কম্পোনেন্ট তারা নিজেদের মধ্যে কিভাবে যখন তারা ইন্টারাক্ট করছে, তাদের ম্যানার সিকোয়েন্সিয়ালি, যে কোনটা আগে হবে কোনটা পরে হবে, এটা তো প্রথমেই বলেছিলাম, এটা আমরা ভিজুয়ালাইজ করতে পারি। দেখো যে জিনিসটা আমরা মাথায় ভাবি তার একটা ভিজুয়ালাইজেশন জিনিসটা আমরা একদম হ্যান্ড রিটেন ডকুমেন্টসের মতন চোখে আমরা দেখতে পারি এই সিকোয়েন্স ডায়াগ্রামের সাহায্যে, মেকিং ইট ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য ডাইনামিক প্রসেস অ্যান্ড ওয়ার্ক ফ্লো। তাহলে বুঝতে পারছি এখান থেকে যে এই যে প্রসেস, অবভিয়াসলি এটা ডাইনামিক নেচারের জন্যই কিন্তু সিকোয়েন্স ডায়াগ্রাম, যেটা আমরা আগের ভিডিওতেও দেখেছিলাম যে আমাদের বিহেভিয়ারাল অ্যাসপেক্টটাকে ডিজাইন করার জন্য আমরা সিকোয়েন্স ডায়াগ্রামে আসি। তো সেখান থেকে একটা ডাইনামিক প্রসেস কি করে হবে, তার ওয়ার্ক ফ্লো কি থাকবে, মানে কোনটার পর কোনটা হবে, এইগুলো কিন্তু আমরা চোখে আমরা দেখতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি। এটা আমরা অলরেডি এটা এই লেকচার যত আমাদের এগাবে তত আমরা কিন্তু এরকম চোখে দেখবো যে কিভাবে একটা এরকম ওয়ার্ক ফ্লোটাকে আমরা ডায়াগ্রামের রেসপেক্টে চোখে দেখে বুঝতে পারি। চিন্তার বিষয় নেই, আমরা এখান থেকে পুরো সব কনসেপ্টগুলোই কিন্তু একে একে কিন্তু আমরা গ্রিপ করবো। নেক্সট পয়েন্ট বলছে ক্লিয়ার কমিউনিকেশন। তাহলে অবভিয়াসলি এটা বুঝতেই পারছো যে প্রোভাইড অ্যান ইন্টারেক্টিভ ওয়ে টু কনভে সিস্টেম বিহেভিয়ার হেল্পিং টিম আন্ডারস্ট্যান্ডিং দ্য কমপ্লেক্স ইন্টারাকশন উইদাউট ড্রাইভিং ইনটু কোড। তাহলে এখান থেকে একটা বুঝতে পারছো এটা একটা প্রযোজ্য টেকনিক বলতে পারো, যেখান থেকে একটা সিস্টেম বিহেভিয়ারটাকে আমরা চোখে ভিজুয়ালাইজ করে নিচ্ছি। যদি কোনো কমপ্লেক্স কোনো ইন্টারাকশন থেকে আমরা কোডে না ঢোকার আগেই তার একটা আইডিয়া একটা কিন্তু আমরা ভিজুয়ালাইজ কিন্তু করতে পারছি। ইউজ কেস অ্যানালাইসিস, অবভিয়াসলি কি বলছে সেই পয়েন্টে, সিকোয়েন্স ডায়াগ্রাম আর ইউজফুল ফর অ্যানালাইজিং অ্যান্ড রিপ্রেজেন্টিং দ্য ইউজ কেস, মেকিং ইট ক্লিয়ার হাউ স্পেসিফিক প্রসেস আর এক্সিকিউটেড উইদিন আ সিস্টেম। তাহলে এইটুকু এখান থেকে ক্লিয়ার হচ্ছে ইউজ কেস কথাটার মানে কি। আমরা যখন এই যে সিকোয়েন্স ডায়াগ্রামটা আমরা মেনলি ইউজ করছি কিসের কারণে, অ্যানালাইজ করার জন্য। কি অ্যানালাইজ করছে, কিভাবে আমাদের স্পেসিফিক প্রসেসটা সিস্টেমের মধ্যে এক্সিকিউট হচ্ছে,
ধরুন একটা সিস্টেমের মধ্যে একটা আমাদের সফটওয়্যার বা সিস্টেম যেভাবেই তোমরা জিনিসটাকে ভাবো না, তো সেটার মধ্যে যে আমাদের অনেকগুলো ফাংশনালিটি রয়েছে, তো এই ফাংশনটা কিভাবে অ্যাকচুয়ালি ইন্টারনালি এক্সিকিউট করছে তার একটা পুরো ডায়াগ্রামেটিক ভিউ কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাই। ডিজাইন সিস্টেম আর্কিটেকচার, they assist in defining how various component or service in a system communicate। তাহলে ফার্স্ট লাইন থেকে একটা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমাদের যে ভেরিয়াস কম্পোনেন্ট একটা সিস্টেমের মধ্যে বা ফাংশনালিটি গুলো কিভাবে তাদের নিজের মধ্যে কমিউনিকেট করছে, তারা নিজেদের মধ্যে কিভাবে কাজ করছে, সেটাও কিন্তু আমরা একটা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাচ্ছি। which is essential for designing complex distributed or service oriented architecture। এটা মেইনলি কোথায় লাগে এরকম ধরনের, যদি আমরা কোনো কমপ্লেক্স ডিজাইন করি কোনো সিস্টেমে যেখানে ডিজাইনিংটা খুব কমপ্লেক্স, সেই ক্ষেত্রে এটা খুব সাহায্য করবে। ডিস্ট্রিবিউটেড সিস্টেম, যখন আমরা কোনো ডিস্ট্রিবিউটেড সফটওয়্যার বা ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম বানাই, তখন কিন্তু এরকম ধরনের সিকোয়েন্স ডায়াগ্রাম বানালে কিন্তু আইডিয়াটা আমরা পুরোটা কমিউনিকেশন প্রসেসটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারি, এবং সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচারও কিন্তু আমরা এই জিনিসটাকে ইউজ করার খুবই এটা দিয়ে আমাদের কি হয়, একটা পুরো একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাচ্ছে। ডকুমেন্টিং সিস্টেম বিহেভিয়ার, তাহলে অবভিয়াসলি সিকোয়েন্স ডায়াগ্রাম কি করছে, প্রোভাইড এফেক্টিভ ওয়ে টু ডকুমেন্ট হাউ ডিফারেন্ট পার্ট অফ সিস্টেম ওয়ার্ক টুগেদার। তাহলে আমাদের যে একটা সিস্টেমের মধ্যে অনেকগুলো ফাংশন, তারা তো নিজের মধ্যে তো একগ্রত কাজ করে, মানে সবাই তো আলাদা আলাদা কাজ করে না, একটা ফাংশন এই কাজ করছে, এটা ওই ওরকম ব্যাপার না, সব ফাংশন কিন্তু একগ্রত ভাবে মানে একসাথে কাজ করে। তাহলে এখান থেকে আমরা ডকুমেন্ট করতে পারি সিকোয়েন্স ডায়াগ্রামের দিয়ে যে কি করে সবগুলো ফাংশন একসাথে কি সুন্দরভাবে কাজটা করছে, এটা একটা ডকুমেন্টেশন তুমি তৈরি করতে পারো, which can be used for both developer and the maintenance team। অবভিয়াসলি এটা কোথায় গিয়ে সাহায্য হবে, যে কোন ফাংশন, দেখো এই 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 জায়গায় এই ফেজে কিন্তু দাঁড়িয়ে আমরা কিন্তু কোডিং করিনি, কিন্তু এখান থেকে আমরা ডিজাইন করছি, তো ডিজাইন দেখেই কিন্তু কোডাররা কোড করে মেনটেনেন্সটা মেনটেন করবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখান থেকে যদি আমাদের একটা আইডিয়া পুরো ক্লিয়ার হয়ে যায় যে সিকোয়েন্স ডায়াগ্রামে যে আমরা কি ফাংশন তাদের মধ্যে কোলাবোরেট করে একটা কাজ করবে, সেটার যদি একটা ছবি বা একটা ভিজুয়াল অ্যাসপেক্ট যদি থাকে ডেভেলপার টিমের কাছে, তারা কিন্তু তারা ইজিলি জিনিসটাকে করতে পারবে। সেকেন্ড লাস্ট পয়েন্টে চলে আসছি, যে ডিবাগিং অ্যান্ড ট্রাভেল শুটিং। ডিবাগিং এবং ট্রাভেল শুটিং এ কিভাবে সাহায্য করছে, বাই মডেলিং দ্য সিকোয়েন্স of interaction they can help identify potential bottleneck, inefficiency or error in the system process। তাহলে এখান থেকে একটা আইডিয়া কি পেলাম, যদি আমরা এরকম ধরনের সিকোয়েন্স ডায়াগ্রাম বানিয়ে দিই যেখানে সিকোয়েন্সে কিভাবে কম্পোনেন্টস গুলো ইন্টারঅ্যাক্ট করছে, তাহলে সেখান থেকে আমরা কি কি জিনিস আমরা সাহায্য পাবো, সিস্টেমের আমাদের বটলনেক মানে আইডেন্টিফাই পোটেনশিয়াল বটলনেক গল্পটার মানেই হচ্ছে যে কোথায় প্রবলেম হতে পারে, কোথায় গিয়ে এই ক্ষেত্রের পর সমস্যা হতে পারে, কোথায় ইনএফিসিয়েন্সি আসতে পারে, মানে যেটা ঠিকঠাক আসলো না, কোথায় আমাদের ভুল বা এরার কিন্তু আসতে পারে। এরকম ধরনের গল্পটা কিন্তু আমরা এই সিকোয়েন্স ডায়াগ্রাম করলে এই জিনিসটা কিন্তু কোনোভাবে আমরা এটাও কিন্তু সাহায্য। তাহলে এই যে পয়েন্টগুলো আমরা দেখলাম এখান থেকে কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলাম যে আমরা কেন আমরা সিকোয়েন্স ডায়াগ্রাম কিন্তু ব্যবহার করব। এইবার আমরা সিকোয়েন্স ডায়াগ্রাম কি করে ব্যবহার করব তো শিখলাম, এবার কি করে সিকোয়েন্স ডায়াগ্রাম করতে হবে তার জন্য যে যে জিনিসগুলো জানতে হবে সেগুলো আমরা জানবো। বলছে সিকোয়েন্স ডায়াগ্রাম অ্যানোটেশন, মানে একটা ডায়াগ্রাম বানাতে গেলে কি কি জিনিস তোমার মাথায় রাখতে হবে সেটা আমরা এবার স্টেপ বাই স্টেপ শিখবো। প্রথমে বলছি অ্যাক্টার, ফার্স্ট যে আমাদের অ্যানোটেশন বলতে গেলে ফার্স্ট যে আমাদের বলতে পারো যে কম্পোনেন্টসও বলতে পারো, একটা সিকোয়েন্স ডায়াগ্রাম যে আঁকবো মানে ডায়াগ্রামটা বানাবো তার জন্য যে জিনিসগুলো থাকতে হয় ডায়াগ্রাম, সেগুলো আমরা 1 থেকে 10খানা মোটামুটি আমাদের পয়েন্টস আছে, সেই পয়েন্টসটা কভার করে প্রথম পয়েন্টসে বলছি অ্যাক্টার জিনিসটা কি। বলছেন অ্যাক্টার ইন ইউএমএল diagram represent a type of role where it interact with the system and its object. It is important to note here that an actor is always outside the scope of the system we aim to model using the UML diagram। তো আলটিমেটলি ডেফিনেশনটা আমি যেটা পড়লাম সেটা অ্যাকচুয়াল অ্যাক্টার, এই যে অ্যাক্টার দেখতে জিনিসটা এরকম ভাবে হয়, এই নোটেশনটা আমাদের ইউজ করতে এটাকে অ্যাক্টার বলা হয়। অ্যাক্টার মানে হচ্ছে হিউম্যান বিং বা কোনো এক্সটার্নাল সফটওয়্যার, একদম সিম্পল কথা এক কথায় যদি বলি, কারণ আলটিমেটলি এক কথায় বললে তো হবে না, তোমাদের তো ডেফিনেশনটা লিখতে হবে পরীক্ষায়, তো এই জন্য আমি এখানে নোটসটা এখানে রেখেছি। বাট তোমরা যদি নর্মালি দেখতে চাও যে অ্যাক্টার মানে হচ্ছে একটা হিউম্যান বিং, দেখো পলায় লেখা আছে we can use actor to depict various role including human user or external subjects। তো এখান থেকে কি পাচ্ছ যে আমাদের যে সিস্টেম ইউজার যে সিস্টেমটাকে ইউজ করবে তাকে আমরা অ্যাক্টার বলেছি। কি বললাম ক্লিয়ার হয়ে গেছে? এটা নট অনলি এটা সিকোয়েন্স ডায়াগ্রামের নোটেশন, যে কোনো ইউএমএল ডায়াগ্রামে যখন কথা বলবো পরবর্তীকালে আদার্স ইউএমএল ডায়াগ্রামও দেখবো, ঠিক আছে, সেখানে অ্যাক্টারটাকে একদম স্পেসিফিক সব জায়গায় এক রেখেছে। দেখতে কিছুটা এরকম ধরনের হয়, ডায়াগ্রামে আমরা এই জিনিসটাকে এইভাবেই আঁকি আমরা নর্মালি, এরকম ভাবে মানুষ একটা মতন দেখতে হয়, এরকম ভাবে এইভাবে করে এইভাবে তুমি করতে পারো। তো এটা ওয়ান কাইন্ড অফ, এটা মাঝখানে পার্ট এক্সট্রা দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, কোনো অসুবিধা নেই। তো অ্যাক্টার মানে হচ্ছে হিউম্যান বিং যে সফটওয়্যারটাকে ইউজ করবে। কি হয়েছে বুঝতে পেরেছো? বাই দ্য এক্সটার্নাল সফটওয়্যার, অনেক সময় হয় না যে আমরা একটা সফটওয়্যারকে ব্যবহার করছি, যেমন হচ্ছে একটা সফটওয়্যার অন্য সফটওয়্যারকে
এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের সাহায্যে তারা কানেক্ট করে তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করছে। তো সেই যে সফটওয়্যারটা যে কমিউনিকেট করে সেটাকেও কিন্তু আমরা ওয়ান কাইন্ড অফ অ্যাক্টর বলি ওই ক্ষেত্রে। আর এখানেও অ্যাক্টর মানে বুঝতেই পারছো, যেখানে যে ইউজার যেটা যে সিস্টেমটাকে ইউজ করবে সেও কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাক্টর হিসেবে এখানে ডিনোট হচ্ছে। উই রিপ্রেজেন্ট অ্যান অ্যাক্টর ইন আ ইউএমএল ডায়াগ্রাম ইউজিং আ স্ট্রিক্ট পার্সেন্ট নোটেশন। তো স্ট্রিক্ট পার্সেন্টটাকে দেখতে কিছুটা এরকমই হয়, তোমাদের এখানে একেও দেখালাম, এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করি। উই ক্যান হ্যাভ মাল্টিপল অ্যাক্টার্স ইন আ সিকোয়েন্স ডায়াগ্রাম। তো সিকোয়েন্স ডায়াগ্রাম যখন বানাবো এখানে মাল্টিপল অ্যাক্টর কিন্তু হয়ে যায়। যেখানে এখানে অ্যাক্টরের যে ডেফিনেশন যেটা উপরেও যেটা ছিল এখানে একটু বলে দিই, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট অ্যাক্টর ইজ অলওয়েজ কেপ্ট আউটসাইড দ্য স্কোপ অফ সিস্টেম। এই কথাটার মানেটা কি বলে দিই, যখন আমরা সিস্টেম তৈরি করি তো সিস্টেমের মধ্যে কিন্তু এখানে অ্যাক্টরটা কখনো থাকে না। ইফ দিস এ সিস্টেম মানে এটা যদি সফটওয়্যার হয় তারা সবসময় কিন্তু আউটসাইডার, যে কিনা সিস্টেমটাকে অ্যাক্সেস করবে বা সিস্টেমটাকে ইউজ করবে। এখানে একটা এক্সাম্পল রেখেছি, এখানে একটা অ্যাক্টরের কি বলছে, হিয়ার দ্য ইউজার, এখানে একটা এক্সাম্পল রেখেছি যেখানে একটা ইউজার যে কিনা একটা সিট রিজার্ভেশন সিস্টেম একটা থিয়েটারের, সেই জন্য আমরা এখানে একটা ইউএমএল একটা সিকোয়েন্স ডায়াগ্রাম এখানে শো করেছি। ইজ শোন অ্যাজ অ্যান অ্যাক্টর ওয়্যার ইট এক্সিস্ট আউটসাইড দ্য সিস্টেম বাট নট ইজ আ পার্ট অফ, যেটা আমি দেখালাম যে এই যে ইউজারটা যে রয়েছে যে কিনা একটা থিয়েটার রয়েছে এবং সে থিয়েটার থেকে সিট রিজার্ভ করতে চাইছে, যে কিনা সবসময় কি সিস্টেমটা হচ্ছে এইটা, দিস ইজ দ্য সিস্টেম, এটা যে সফটওয়্যার ধরে নাও যার মধ্যে থিয়েটার এবং তার সার্ভার রয়েছে, সে সিট রিজার্ভ করবে, সে কিন্তু আউটসাইডার, এটা এখানে বুঝিয়েছে দিস এক্সিস্ট আউটসাইড দ্য সিস্টেম নট আ পার্ট। এই যে অ্যাক্টররা কিন্তু এর পার্ট না, মানে এদের মধ্যে নেই কোনোভাবে, এর বাইরে রয়েছে। তো কি করেছে এগুলো, এই জিনিসটা এই জায়গায় বুঝতে গেলে একটু ডিফিকাল্ট লাগবে। ধরুন একটা যে ইউজার সে প্রথমে কার্ডকে ইনসার্ট করেছে থিয়েটারে, সেখানে ডেট সিলেক্ট করেছে, তো থিয়েটার থেকে অফার সিট এসছে, সে সাবমিট করেছে রেকর্ডটা, সেটা সার্ভারে নিয়ে গেছে, সার্ভারে নিয়ে যাওয়ার পর সেটা কনফার্ম করলো, কনফার্ম করে সেই ইউজারকেও ওটা অর্ডারটা কনফার্ম করে দিল। তো এরকম ধরনের একটা ওয়ান কাইন্ড অফ একটা সিকোয়েন্স ডায়াগ্রাম। তো আরো ডিটেলসে গেলে বুঝতে পারবো যে এখানে এগুলো কি হয়েছে, এগুলো মেসেজ বলা হয়, আর এগুলোকে আমাদের লাইফ লাইন বলা হয়, বা এটাকে আমাদের অবজেক্টসও বলা হয়, যে এটা কিন্তু কম্পোনেন্ট, এটা সিস্টেমের কম্পোনেন্ট, থিয়েটার সার্ভার ইজ দ্য কম্পোনেন্ট। আর এই মেসেজ পাসিং এর ভিত্তিতে কিন্তু আমরা এই ইউজার কিন্তু এই অ্যাকশনটা পারফর্ম করছে, এই ইভেন্টটা পারফর্ম করছে। এটা পরবর্তীকালে আমরা যখন যাবো জিনিসটা আরো ডিটেলসে বুঝতে পারবো। সেকেন্ড যে কম্পোনেন্টস এর মধ্যে হচ্ছে লাইফ লাইন, যেটা এক্ষুনি বললাম। লাইফ লাইনটা ওয়ান কাইন্ড অফ যে আমাদের সিস্টেমের মধ্যে কম্পোনেন্টস গুলো রয়েছে, বা বলতে পারো সিস্টেমের মধ্যে যে অবজেক্টস বা কম্পোনেন্ট গুলোকে আমরা লাইফ লাইন বলেও কিন্তু আমরা অনেক সময় চিনি বলতে পারো। আর লাইফ লাইন কি বলছে, ইজ আ নেমড এলিমেন্ট উইচ ডিপিক্ট and individual participants in a sequence diagram। তো অবভিয়াসলি এই সিকোয়েন্স ডায়াগ্রামের মধ্যে এই রকম ধরনের এই লাইফলাইন বা অবজেক্টগুলো পার্টিসিপেট করে। সো বেসিক্যালি ইচ ইনস্টেন্স ইন আ সিকোয়েন্স ডায়াগ্রাম রিপ্রেজেন্ট বাই আ লাইফলাইন। তো যে কোনো ইনস্টেন্স মানে কি, ইনস্টেন্স মানে হচ্ছে অবজেক্ট, এটা আমরা অলরেডি জানি। দেখো ইনস্টেন্স নেম কোলন ক্লাস নেম, এটা সিনট্যাক্ট বলতে পারো, বা শুধু ইনস্টেন্স নেম লিখলো বা অবজেক্ট নেম লিখলেও কিন্তু হয়, মানে যেটা কম্পোনেন্ট বলতে পারো এটা সিস্টেমের। যদি এটা সফটওয়্যারটা যদি এটা ক্লাস হয় তার মধ্যে যতগুলো যে ওয়ান কাইন্ড অফ কম্পোনেন্টস গুলোকে আমরা ওয়ান কাইন্ড অফ অবজেক্ট বলেও রিপ্রেজেন্ট করতে পারি। তো সেই সূত্রে লাইফলাইনটাই হচ্ছে সেই অবজেক্টগুলো। লাইফলাইন এলিমেন্ট আর অ্যালোকেটেড বা লোকেটেড এট দ্য টপ অফ দ্য সিকোয়েন্স ডায়াগ্রাম, যে উপরে যেটা আগের ভিডিও তো আগেতেও দেখলাম আমরা আগের স্লাইডে, তো সেখানে সবার সিকোয়েন্স জায়গা সবার উপরে এই অবজেক্টগুলো থাকবে, তারপরে তার তলায় ড্যাশেস লাইন থাকবে, তারপর তাদের ইন্টারাকশন থাকবে। যখন ডিটেলস আরো দেখাবো ইউএমএল তখন জিনিসটা আরো বুঝতে পারবে, চোখে দেখলে বুঝতে পারবে সিকোয়েন্স ডায়াগ্রামটা কি বলছে। দ্য স্ট্যান্ডার্ড ইউএমএল অফ নেমিংটা বলে দিয়েছে লাইফলাইন, যেটা এই ফর্মেটে থাকে ইনস্টেন্স নেম তারপরে ক্লাস নেম। যেখানে বুঝতে পারলাম যে হিয়ার এক্স ইজ দ্য অবজেক্ট অর ইনস্টেন্স নেম অফ দ্য ক্লাস ওয়ান। ধরো না কোনোটা ক্লাস রয়েছে আমাদের, যেহেতু ক্লাস অবজেক্ট ডিজাইন থাকে আমাদের সফটওয়্যারের মধ্যে, তার একটা অবজেক্ট এক্স ইজ ওয়ান কাইন্ড অফ অবজেক্ট বা ইনস্টেন্স নেম। এই এক্সটাই কিন্তু আমাদের কিন্তু নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ উই ডিসপ্লে দ্য লাইফলাইন ইন আ রেক্ট্যাঙ্গেল উইথ আ হেড কল হেড অ্যান্ড ইট ইজ নেম অ্যান্ড টাইপ। মানে এখান থেকে আমরা ক্লিয়ার করলাম যে এটাকে আমরা হেড বলি ওয়ান কাইন্ড অফ, যেটা রেক্ট্যাঙ্গেলস বক্সে আমরা রিপ্রেজেন্ট করি এই আমাদের লাইফ লাইনগুলোকে আমরা হেডও বলতে পারি। দ্য হেড ইজ লোকেটেড অন দ্য টপ অফ ভার্টিক্যাল ড্যাশেস লাইন রেফার অ্যাজ দ্য স্টেম ইজ শোন অ্যাবভ। মানে যখন আমরা একটা সিকোয়েন্স ডায়াগ্রাম করি সবার উপরে কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু লাইফ লাইন বা অবজেক্টগুলো থাকে, যেটা তার তলায় ডটেড লাইন থাকে। তাহলে আমাদের স্প্যানটা বলতে পারি যে স্প্যানটা কিভাবে ইন্টারাক্ট করছে। ডটেড লাইন দিয়ে স্প্যান পরবর্তীকালে দেখবো। এটাকে হরাইজন্টাল আমাদের এটা দেখতে পাচ্ছ, সরি ভার্টিক্যাল ড্যাশেস লাইন থাকে, হরাইজন্টাল মানে তো এই পারে, আর লম্বায় লম্বায় মানে হচ্ছে ভার্টিক্যাল লাইন। তো ভার্টিক্যাল ডটেড লাইন দিয়ে আমরা স্প্যানটা ডিনোট করেছি, এবার এরা ইন্টারাকশন করবে।
If we want to model an unnamed instance, we follow the same pattern, except now the portion of the lifeline name will be blank. যদি unknown থাকে তাহলে এই যে নামটা যেখানে x লেখা রয়েছে দেখতে পাচ্ছ, x ক্লাস 1, এই ক্লাস 1টা এখানে থাকবে না, এই জায়গাটা তুমি এখানে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে। এই যে ক্লাস 1 লেখা আছে এখানে তুমি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে, তার মানে হচ্ছে তোমার unknown, যদি এরকম কোনো ইনস্টেন্সে unknown। এবার বলছি যে একটা লাইফলাইন আর অ্যাক্টরের মধ্যে কি পার্থক্য, যে অ্যাক্টর উপরে পড়লাম আর তার সঙ্গে লাইফলাইনের কি পার্থক্য বলছে। আর লাইফলাইন ইজ অলওয়েজ পোর্ট্রে an object internal to the system, whereas the actor used to depict the object external to the system। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো যে আমাদের লাইফলাইন যেটাকে যাকে চিনলাম, যাকে অবজেক্টগুলো রিপ্রেজেন্ট করি আমরা বলি নর্মালি, তো এটা কিন্তু একটা ইন্টারনাল, মানে আমি যদি একটা সিস্টেম ভাবি, যেন ব্যাংক ইজ এ সিস্টেম, তাহলে এখানে এই জিনিসটাকে বলা হয় কি লাইফলাইন। আর আউটসাইড যে সিস্টেমকে ইউজ করছে বা সিস্টেমের বাইরে রয়েছে সেটাকে বলে কাস্টমার্স। এটাও ওয়ান কাইন্ড অফ বলতে পারো তুমি যে আমাদের লাইফলাইন এবং অ্যাক্টরের একটা আমাদের ডিফারেন্সিয়েশন বলতে পারো, বা একটা এক্সটার্নাল, আমাদের একটাকে বলা এক্সটার্নাল সিস্টেম, একটাকে বলা এক্সটার্নাল টু দ্য সিস্টেম, একটা হচ্ছে ইন্টারনাল সিস্টেমের ইন্টারনাল পোর্শনটাকে আমাদের বলি আমরা লাইফলাইন, আর একটা হচ্ছে যারা এক্সটার্নাল। এটাই ভাবে তোমরা ভাবতে পারো। এখানে রয়েছে দেখো, দেখতে পারো যে কাস্টমার, আমরা ওটাকে ওইভাবে রিপ্রেজেন্ট করি, বাট আমি বোঝানোর জন্য বললাম যে কনসেপ্টটাকে যে বাইরে ভাবতে পারো, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি দুটোই কিন্তু ইন্টারনাল টু দ্য সিস্টেম, কাস্টমার অ্যান্ড দ্য, আমি এটাকে মুছে তাহলে ক্লিয়ার করে দিই যাতে তুমি বোঝার জন্য। এই ক্ষেত্রে যে এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা কিন্তু টোটালটাই কিন্তু একটা ইন্টারনাল টু দ্য সিস্টেম, যেখানে কাস্টমার রয়েছে একটা অবজেক্ট, আর ব্যাংক যারা নিজেদের মধ্যে চেক ব্যালেন্স অ্যাকাউন্ট এইভাবে কমিউনিকেট করছে। এই জিনিসগুলো আরো ডিটেলসে গেলে, এই যে কেন এখানে চেক ব্যালেন্সটা কি জিনিস, ব্যালেন্স অ্যাকাউন্ট, এই জিনিসগুলো কি, এগুলোকে বলে মেসেজ পাসিং বলা হয়। এটা আমরা পরবর্তী স্লাইডে গিয়ে আরো ক্লিয়ার করবো। যেখানে আমরা দেখতে পেলাম যে থার্ড কম্পোনেন্টের মধ্যে রয়েছে আমাদের সিকোয়েন্স ডায়াগ্রাম, যে থার্ড কম্পোনেন্ট, যেখানে মেসেজ কাকে বলা হয়। তো মেনলি আমরা এখানে মেসেজ দিয়ে ডিল করি। দ্য কমিউনিকেশন বিটুইন দ্য অবজেক্টস ইজ ডিপিক্ট বাই ইউজিং মেসেজ। তাহলে আমাদের মেসেজের সাহায্যে কিন্তু আমরা কমিউনিকেশন, অবজেক্টগুলো নিজেদের মধ্যে কমিউনিকেট করবে। দ্য মেসেজ অ্যাপিয়ার ইন দ্য সিকুয়েন্সিয়াল অর্ডার অন দ্য লাইফলাইন। এই যে ডটেডটাকে বলা হয় লাইফলাইন। তো সিকুয়েন্সিয়াল অর্ডার, কোনটা আগে কোনটা পরে, সিকুয়েন্সিয়াল কিন্তু থাকে। উই রিপ্রেজেন্ট দ্য মেসেজ বাই ইউজিং অ্যারো, অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। লাইফলাইন অ্যান্ড মেসেজ ফ্রম দ্য কোর অফ দ্য সিকুয়েন্স ডায়াগ্রাম। তাহলে আলটিমেটলি বুঝতে পারলো আমাদের এই একটা সিকুয়েন্স ডায়াগ্রাম কি থাকে, লাইফলাইন থাকে আর মেসেজ থাকে, আর কিন্তু কিছুই থাকে না। তো কত ধরনের মেসেজ হতে পারে সেটা এখানে একটা আইডিয়া দেওয়া রয়েছে। সিকুয়েন্স, সিঙ্ক্রোনাইজ মেসেজ, অ্যাসিঙ্ক্রোনাইজ মেসেজ, ক্রিয়েট পার্টিসিপেশন মেসেজ, পার্টিসিপেশন ডিলিশন মেসেজ, সেলফ মেসেজ, রিপ্লাই মেসেজ, এরকম ধরনের অনেক ধরনের মেসেজ হয়। তো এটা আমরা এক একটা করে ইন্ডিভিজুয়াল মেসেজগুলোকে পড়বো, চিন্তার বিষয় নেই। তো ফার্স্ট দেখতে পাচ্ছ তোমরা যেটাকে বলা হয় সিকুয়েন্সিয়াল, সিঙ্ক্রোনাইজড মেসেজ বলা হচ্ছে। কি বলছে এখানে, তো সিঙ্ক্রোনাইজড মেসেজ কি বলছে, সিঙ্ক্রোনাইজড মেসেজ ওয়েট ফর দ্য রিপ্লাই বিফোর দ্য ইন্টারাকশন ক্যান মুভ ফরওয়ার্ড। একদম সিম্পল কথা, মানে আমি ধরে নাও একটা এখানে দেখতে পাচ্ছি ইউজার, এটা ডিভাইস দেখতে পাচ্ছ। তো ইউজার প্রথমে ধরে নাও ওপেন অ্যাপ্লিকেশন একটা মেসেজ পাঠিয়েছে, যেটা কাকে, একটা আরেকটা তার অবজেক্টকে। দিস আর অল ইন্টারনাল কম্পোনেন্টস, ইউজার এবং ডিভাইস, দিস আর দ্য ইন্টারনাল কম্পোনেন্টস অফ দ্য সফটওয়্যার। যখন মেসেজটা পাঠিয়েছে ধরে নাও, তো সে কিন্তু তার পরের মেসেজ দেওয়ার আগে কিন্তু ইউজারের থেকে, মানে যে আরেকটা যেখানে রিপ্লাই কিন্তু অ্যাক্ট করবে, মানে এখানে অ্যাসিঙ্ক্রোনাস মেসেজ, সিঙ্ক্রোনাইজ মেসেজ মানে হচ্ছে রিপ্লাই না পেলে ও ফার্দার কোনো মেসেজ আর করবে না। দ্য সেন্ডার ওয়েটস আনটিল দ্য রিসিভার হ্যাজ কমপ্লিট দ্য প্রসেসিং অফ দ্য, এই সময়টা, এই যে দেখতে পাচ্ছ ভার্টিক্যালটা, এই যে তোমার যে এখানে যে ভার্টিক্যালি যে এখানে একটা বক্স তোমরা দেখতে পাচ্ছ, এই বক্সটাকে, এটা ওয়ান কাইন্ড অফ আমাদের যে টাইম, যে টাইমটা ইউজার কিন্তু এই কাজটা করছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এই সময়ের জন্য ও কিন্তু ডিভাইসটা ওপেন অ্যাপ্লিকেশন করার পর সেই অ্যাপ্লিকেশনটা ওপেন যে মেসেজটা, মানে কি এই সময়টা থেকে ধরো ও ওপেন হলো, যত পর্যন্ত ইউজার থেকে সে রিপ্লাইটা না পাবে তাহলে কিন্তু সে কিন্তু ফার্দার কোনো মেসেজ করবে না। দ্য কলার কন্টিনিউ অনলি ওয়েন ইট নো দ্য রিসিভার হ্যাজ প্রসেস দ্য প্রিভিয়াস মেসেজ ইজ দ্যাট ইট রিসিভ আ রিপ্লাই মেসেজ। মানে যে কলার বলতে গেলে যে প্রথমে মেসেজটা ফার্স্ট যে করেছিল, সেকেন্ড মেসেজ বলতে গেলে সেই যে রিকোয়েস্টটা করেছে বলতে পারো, সেই রিকোয়েস্ট যত পর্যন্ত সে ফুলফিল তার রিপ্লাই না পাবে তত পর্যন্ত কিন্তু সে ফার্দার কোনো মেসেজ করবে না। ঠিক আছে। A large number of call in object oriented programming are synchronous। যে কোনো যে অবজেক্ট ওরিয়েন্টেড উইথে ডিজাইন করি তো ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এখানে সিঙ্ক্রোনাস মেসেজই বা সিঙ্ক্রোনাস মেসেজই কিন্তু পাঠানো হচ্ছে। কিভাবে করবে, উই ইউজ সলিড অ্যারোহেড। এই দেখো অ্যারোহেডটা সলিড হবে এবং শুরুটা কিন্তু এখানে টাচ করে হবে, কথাটা ক্লিয়ার করবে। এখান থেকে শুরু হয়েছে, ডটেডটা কি বলা হচ্ছে এটা পরবর্তী জানবো। এই যে ডটেড অ্যারো কি রিপ্রেজেন্ট করে এটা পরে জানবো, এখন আমরা জানছি না। এখন যেটা বলছি এই প্রথম লাইনটা দেখো, তো সেখানে এই যে ফার্স্ট যেখানে অ্যারোটা দেখতে পাচ্ছ আমি সার্কেল করলাম, এখান থেকে কিন্তু আমাদের ড্যাশেস লাইন থেকে শুরু হয়েছে।
এবং এটা সলিড, দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের সলিড হেড, যেটা কিন্তু টাচ করেছে গিয়ে তোমার আরেকটা যে কম্পোনেন্টস বা অবজেক্ট সেখানে গিয়ে টাচ করেছে। এই অ্যারো দিয়ে কিন্তু আমরা সিঙ্ক্রোনাস মেসেজকে কিন্তু আমরা ডিনোট করি। সেকেন্ড যেটা বলছে যেটা হচ্ছে সিঙ্ক্রোনাস মেসেজ, সরি এটা হচ্ছে সিঙ্ক্রোনাস, এটা হচ্ছে আমরা সিঙ্ক্রোনাস পড়েছি, এবার অ্যাসিঙ্ক্রোনাস মেসেজ কি বলছে দেখো। অ্যাসিঙ্ক্রোনাস মেসেজ ডাজ নট ওয়েট ফর রিপ্লাই ফ্রম দ্য রিসিভার থেকে কোনো রিপ্লাই কিন্তু একসেপ্ট করে না। ঠিক আছে, দেখো দেখলে বুঝতে পারবে অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাসের। দেখো এর যে লাইনটা শুরু হয়েছে একটু ভার্টিক্যাল লাইন থেকে ছেড়ে শুরু হয়েছে, মানে টাচ করে শুরু হয়নি। তো টাচ করে শুরু হওয়া মানে হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ আ সিঙ্ক্রোনাস মেসেজ যাচ্ছে, আর টাচ না করে শুরু হওয়া মানে হচ্ছে যে অ্যাসিঙ্ক্রোনাস। যেরকম দেখতে পাচ্ছি যেরকম ইউজার আর ডিভাইস, যে কিন্তু তার রিপ্লাইয়ের জন্য ওয়েট করেনি, সে ওয়েলকাম মেসেজ পাঠিয়ে দিয়েছে ইউজারকে, এরকম ধরনের। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসিঙ্ক্রোনাস মেসেজ। দ্য ইন্টারাকশন মুভস ফরওয়ার্ড irrespective of the receiver processing the previous message or not। মানে আমাদের যে কনভারসেশনটা কিন্তু প্রসেস করছে, মানে এগিয়েই চলছে, কিন্তু সে ভাবছে না যে আগের যে কনভারসেশনটা সেই যে কাজটা করছে কিনা বা ফ্রি আছে কিনা, এইসব দেখার দরকার নেই, যে নর্মালি হয়ে গেছে। উই ইউজ আ লাইন অ্যারোহেড রিপ্রেজেন্ট দ্য অ্যাসিঙ্ক্রোনাস। লাইন অ্যারোহেড মানে একটু ফাঁক দিয়ে, তুমি অ্যারোহেড ইউজ করো আর একটু ফাঁক দিয়ে তাহলে তোমাকে অ্যাসিঙ্ক্রোনাস এটা বুঝতে পারবে। সেকেন্ড, পরের প্রশ্নে বলছে ক্রিয়েট মেসেজ। ক্রিয়েট মেসেজ এখান থেকে কি আসছে? ক্রিয়েট মেসেজ সাহায্যে উই ক্যান ইউজ ক্রিয়েট মেসেজ টু ইনিশিয়েট আ নিউ অবজেক্ট ইন দ্য সিকোয়েন্স ডায়াগ্রাম। তো সিকোয়েন্স ডায়াগ্রামের মধ্যে যদি নতুন কোনো অবজেক্ট তৈরি করতে হয় বা কম্পোনেন্ট তৈরি করতে হয়, আমরা কিন্তু ক্রিয়েট মেসেজ এখানে ইউজ করি। There are situation when particular message call required the creation of object। দেখো এখানে ইউজার যে এখানে ক্রিয়েট মেসেজ করেছে, একটা নতুন অর্ডার বলে একটা আমাদের অবজেক্ট তৈরি হয়ে গেছে। তো সেই সূত্রে আমরা ক্রিয়েট মেসেজের সাহায্যে কিন্তু নতুন কোনো অবজেক্ট তৈরি করতে পারি। ইট ইজ রিপ্রেজেন্ট উইথ আ ডটেড arrow and create work label on it to specify that it is a created message symbol। তাহলে এখানে কি বলতে চেয়েছে? তো প্রথমত একটা ডটেড অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট হয়, আর তারপরে যদি মুখটা গিয়ে সলিড হয়ে যায়, এটা কিন্তু পুরো ইম্পর্টেন্ট কথা। দেখো এইটুকু পোর্শন ডটেড থাকবে আর সামনের টুকু পোর্শন এখানে সলিড হয়ে গেছে। তো এটাকে আমরা ক্রিয়েট মেসেজ অ্যারো বলে ডিনোট করবো, এবং তার উপরে কিন্তু আমাদের এখানে লেভেল দিতে হবে। এই যে লেভেলটা কিভাবে থাকবে, এখানে ক্রিয়েট কথা থাকবে এবং তার নতুন যে অবজেক্টটা তৈরি করবে তার নামটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। তো সেই সূত্রে গেলে ফর এক্সাম্পলে দেখতে, এক্সাম্পলটাই বোঝালাম আমি, দ্য ক্রিয়েশন অফ নিউ অর্ডার অন ই কমার্স ওয়েবসাইট উইচ রিকোয়ার আ নিউ অবজেক্ট অফ অর্ডার টু বি ক্রিয়েটেড। তো এইভাবে আমরা করতে পারবো। তারপরের মেসেজটা হচ্ছে ডিলিট মেসেজ। ডিলিট মেসেজ কি বলে? ইউজ ডিলিট মানে ডিলিটের অবজেক্ট, মানে ধরো না কোনো অবজেক্ট তৈরি আছে সেটাকে ডিলিট করতে চাইছো, মানে কোনো ইনস্টেন্স তৈরি রয়েছে তোমার জন্য বা কোনো ফাংশনালিটি যেটা যারা ইন্টারাক্ট করছে সিকোয়েন্স ডায়াগ্রামে, কোনো একটা ক্ষেত্রে যদি কোটাকে ডিলিট করতে হয় তখন আমরা ডিলিট মেসেজ পাওয়াতে পারবো। when a message is deallocate, ধরো না when our object is deallocate or is destroyed within the system we use the delete message system। মানে আমরা সিম্বল ইউজ করতে পারি। তাই আমরা ধরে নাও একটা অবজেক্টকে মেমোরি ডিঅ্যালোকেট করবো যেটা অলরেডি আমাদের সিস্টেমে এখন রয়েছে, তো সেটা ডিস্ট্রয় করার জন্য আমরা ডিলিট মেসেজ ইউজ করি। ইট ডিস্ট্রয় দ্য অকারেন্সেস অফ দ্য অবজেক্ট ইন দ্য সিস্টেম। ইট রিপ্রেজেন্ট বাই ইউজিং অ্যারো টার্মিনেট উইথ দ্য ক্রস। এটাকে এক্স ভাববে না, দিস ইজ দ্য ক্রস সিম্বল। ঠিক আছে, ইটস দ্য ক্রস সিম্বল। আমরা ছবি দেখলে বুঝতে পারবো। তাহলে আলটিমেটলি ডিলিট মেসেজ কি করছে, যে একটা যে অবজেক্ট রয়েছে, ধরে না এই যে ধরে একটা ইউজার, এটা হচ্ছে অ্যাক্টর, সে একটা অর্ডার রিসিভ করে নিয়েছে, এটাকে আমার মেসেজ পাঠিয়েছে সিনক্রোনাস মেসেজ, এবং রিসিভ করার পর এখানে আমরা ক্রস দিয়ে দেওয়া মানে কি এই অর্ডারটা আমাদের এখন ডিলিট করে দাও, মানে অলরেডি পেয়ে গেছে, এখন দরকার নেই আর। তাই সিনারিওটা এখানে উপরে লিখেছে ইন দ্য সিনারিও বিলো দ্য অর্ডার ইজ রিসিভ বাই দ্য ইউজার। তাহলে অর্ডার ইউজার রিসিভ করে নিয়েছে অর্ডারটা। দ্য অবজেক্ট অফ দ্য অর্ডার ক্লাস ক্যান বি ডিস্ট্রয়। যে আমরা যে অবজেক্ট যেটা রয়েছে অর্ডার ক্লাসে সেটা তুমি এটা ডিস্ট্রয় করতে পারো। এই হচ্ছে বেসিক আইডিয়া। এগুলোকে ডিলিট মেসেজ বলা হয়, যেটা যারা কিনা একটা সিস্টেম থেকে এক্সিস্টিং অবজেক্টগুলোকে এইভাবে আমরা ডিলিট করতে পারি। 6 নম্বর হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ সেলফ মেসেজ। ঠিক আছে, সার্টেন সিনারিও মাইট অ্যারাইজ where the object need to send a message to itself. Such a message is called self message represented by the U shape। মানে এরকম হতে পারে, ধরুন একটা অবজেক্ট সে নিজেকেই নিজে মেসেজ করছে, এরকম ধরনের সিনারিওকে বলা হয় যে সেলফ মেসেজ কনসেপ্ট। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। দেখো এখানে দেখো একটা ইউজার আছে, সে প্রথমে এটা এই যে ডটেড লাইনটাকে বলা হয় যে টাইম লাইন। টাইম লাইন বলতে পারো যে এই স্প্যানে ওরা নিজেদের মধ্যে কমিউনিকেট করছে। তো ওপেন অ্যাপ্লিকেশন হিসাবে একটা মেসেজ পাঠিয়েছে, যেটা সিনক্রোনাস মেসেজ। তো ডিভাইস একটু সময় লাগাচ্ছে, এই যে ভার্টিক্যাল বক্সটা সময় লাগান বা টাইম যে প্রসেসিং করছে, করার পর ডিভাইস কি করলো, ওপেন অ্যাপ্লিকেশন হয়ে গেল, সময় লাগলো। এবার সে কি করলো, সে নিজেকেই মেসেজ করলো, করে কি করলো, অ্যাক্সেস ক্যামেরা। ডিভাইস বলছে পার্ট 2 বলছে অ্যাক্সেস সেলফ মেসেজ করলো যে অ্যাক্সেস ক্যামেরা, ডিভাইসের অ্যাক্সেস ক্যামেরাকে নিজেকে নিজে মেসেজ করলো। তো এরকম ধরনের একটা সেলফ মেসেজ বলা হয়। এরপর হচ্ছে রিপ্লাই মেসেজ। তো এতক্ষণ যে জিনিসটা দেখছিলাম যেটা উইদাউট রিপ্লাই ডটেড লাইনে যাচ্ছে, সেটাকে বলে রিপ্লাই মেসেজ বলা হচ্ছে। দ্য রিপ্লাই মেসেজ ইউজ
টু শো দ্য মেসেজ বিন সেন্ড ফ্রম রিসিভার টু সেন্ডার। রিসিভার থেকে যে সেন্ডারে যেসব অ্যারো যায় সেটাকে রিপ্লাই বলা হয়। উই রিপ্রেজেন্ট আর রিটার্ন কাম রিপ্লাই মেসেজ উইথ দ্য অ্যারো হেড উইথ দ্য ডটেড লাইন, মানে ডটেড লাইনে কিন্তু এটা পুরোপুরি ডটেড লাইনে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। দ্য ইন্টারাকশন মুভ ফরওয়ার্ড অনলি ওয়েন দ্য রিপ্লাই মেসেজ সেন্ড বাই দ্য রিসিভার, ঠিক আছে। রিসিভার থেকে গেলে এটা ফরওয়ার্ড হবে, মানে যেখানে রিসিভার থেকে সবসময় যখন আমার কোনো মেসেজ যাবে সেটা আমাদের রিপ্লাই মেসেজ বা ট্রিট হয়। যেরকম এক্সাম্পল দেখো, ইউজার আর ডিভাইস দুটো ধরনের একটা অবজেক্ট। তো প্রথমে এটা পাঠিয়েছি ওপেন অ্যাপ্লিকেশন, তো এখানে আমাদের সেই প্রসেস হলো, সময় লাগালো এটাকে ওপেন করার জন্য। তারপরে কি ও সেলফ করলো কি অ্যাক্সেস ওয়েব ক্যামেরা, তারপর অ্যাক্সেস ওয়েব ক্যামেরার পর কি হলো, ও সময় লাগালো ওয়েব ক্যামেরাটা শুরু করতে। তারপরে আমরা পাঠালাম কি এখান থেকে ডিভাইস থেকে ইউজারকে মেসেজ গেলো যে গেট ফটো। ফটোটা তো আমাকে, বাট ফটোটা মানে কি, সে অবভিয়াসলি ওয়েব ক্যামেরা গেট ফটো এটা পাঠিয়েছে, এটা অর্ডারিংটা পাঠিয়েছে, সিকোয়েন্স এই অপারেশনটা হবে, গেট ফটো যেই গেল তখন কি করলো ইউজার কি করলো, অবভিয়াসলি সে ফটোটা তুলে পাঠাবে, তো তারপরে রিপ্লাই, এই যে লাস্ট যে লাইনটা ইজ আ রিপ্লাই ফ্রম দ্য ইউজার, এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে। তো ওপেন অ্যাপ্লিকেশন করলাম, এটা কিন্তু এটা আমরা ইনিশিয়েট করলাম এখান থেকে যে গেট ফটো, এটা আমি রিকোয়েস্ট করলাম যে গেট ফটো ইউজারকে, ইউজার ইন বিহাফ ফটো তুলে পাঠানো ডিভাইসকে, সেটা হচ্ছে তোমার রিপ্লাই অফ দ্যাট। দেখো ডটেড লাইন উইথ দ্য অ্যারো হ্যাড, এইভাবেই কিন্তু করতে হবে। এটা হচ্ছে ফাউন্ড মেসেজ। ফাউন্ড মেসেজ কি বলছে, আ ফাউন্ড মেসেজ ইজ ইউজ টু রিপ্রেজেন্ট দ্য সিনারিও where an unknown source send a message। যদি আননোন কোনো সোর্স যদি সেন্ড আ মেসেজ, কোনো মেসেজ পাঠায় এটাকে বলে ফাউন্ড মেসেজ হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। ইট ইজ রিপ্রেজেন্ট ইউজিং আ অ্যারো ডাইরেক্টেড টুয়ার্ড দ্য লাইফ লাইন ফ্রম আ এন্ড পয়েন্ট। মানে এই হচ্ছে দেখতে পাচ্ছ, ধরো না এটা হচ্ছে লাইফ লাইন অবজেক্ট, ধরো না সিনারিও হার্ডওয়্যার ফেলিওর, তো হার্ডওয়্যার ফেলিওর হলে সেখান থেকে একটা এরকম ধরনের অ্যারো, যেখানে একটা এন্ডে অ্যারো থাকবে এবং অ্যারোটাকে কিন্তু তার আগে একটা বাবল থাকলে এটাকে আমরা ফাউন্ড মেসেজ বলে আমরা রিপ্রেজেন্ট করি। যেখানে বলছে ইট ক্যান বি ডিউ টু মাল্টিপল রিজন অ্যান্ড উই আর নট সার্টেন অ্যাজ টু দ্য হোয়াট কজ দ্য হার্ডওয়্যার ফেলিওর। তো অবভিয়াসলি এখানে মাল্টিপল রিজন দ্য হার্ডওয়্যার ফেলিওর, তো সেই সূত্রে আমরা একটা অ্যারো দিয়ে আমরা ফাউন্ড মেসেজ করতে পারি। যেমন একটা এক্সাম্পল এখানে দেখো ইউজার রয়েছে, ডিভাইস রয়েছে, কোনো ওপেন অ্যাপ্লিকেশন করলাম, তাহলে ও সেলফ মেসেজ করলো, সময় নিল, অ্যাক্সেস ওয়েব ক্যাম হলো, ও তারপরে দেখো এটা তোমার কি হচ্ছে হার্ডওয়্যার ফেলিওর ছিল, হতেই পারে, মানে কোনো কারণে ওয়েব ক্যাম খারাপ হয়ে গেছে, তখন হার্ডওয়্যার ফেলিওর, মানে এরকম ধরনের যে সেলফ নিজেকেই আসছে, এটা আননোন সোর্স থেকে আসছে। ফাউন্ড মেসেজ আননোন, যেখানে তোমার জিনিসটা পাওয়া যায়নি খুঁজে, সেই জন্য তোমার একটা চলে আসলো। এবার লস্ট মেসেজ রয়েছে একই ধরনের কিছুটা। আর লস্ট মেসেজ ইজ ইউজ টু রিপ্রেজেন্ট দ্য সিনারিও ওয়্যার দ্য রিসিপ্টেন্ট ইজ নট নোন টু দ্য সিস্টেম। যে রিসিপ্টেন্ট যেখান থেকে রিসিভ করবে সেটা কিন্তু সিস্টেম জানে না সেটা কোথা থেকে আসছে। ই রিপ্রেজেন্ট অ্যারো ডিরেক্টেড টুয়ার্ডস অ্যান এন্ড পয়েন্ট ফ্রম দ্য লাইফ লাইন থেকে আমাদের একটা এন্ড পয়েন্ট একটা এরকম ধরনের যদি কিছু হয় এটাকে বলা হচ্ছে আমাদের লস্ট মেসেজ বলে কিন্তু আমরা এটাকে চিনতে পারি। যে এক্সাম্পল একটা রয়েছে দেখো, দেখতে পাচ্ছ, দ্য ওয়ার্নিং উইচ মাইট বি জেনারেটেড ফ্রম দ্য ইউজার অর আদার সফটওয়্যার অবজেক্ট দ্যাট দ্য লাইফ লাইন ইন্টারাক্টিং উইথ। লাইফ লাইন মানে অবজেক্ট যেখানে ইন্টারাক্ট করে সেখান থেকে একটা ওয়ার্নিং আসতে পারে, যেটা বলছে সিন্স দ্য ডেস্টিনেশন ইজ নট নোন বিফোর হ্যান্ড, ডেস্টিনেশন যেটা আগের থেকে জানা নেই, উই ইউজ দ্য লস্ট মেসেজ সিম্বল। যেরকম দেখতে পারে এখান থেকে ইউজার, ভালো কথা। আবার এটা ডিভাইস, ধরো না দিস ইজ দ্য, এই দুজনের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। ওপেন অ্যাপ্লিকেশন করলাম, ভালো কথা, সময়টা লাগালো, যেই খুললো অ্যাপ্লিকেশনটা এবার আমাকে বলছে অ্যাক্সেস ওয়েব ক্যামেরা মেসেজ পাঠিয়েছে। করার পরে এখানে ওয়ার্নিং আসে না, যখনই আমরা ওয়েব ক্যামেরা, যখনই কোনো একটা সফটওয়্যার কোনো একটা ওয়েব ক্যামেরা অ্যাক্সেস করে একটা আমাদের ওয়ার্নিং মেসেজ দেয়। এই ওয়ার্নিং মেসেজটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের বলতে পারো লস্ট মেসেজের কিন্তু একটা এক্সাম্পল। এই ওয়ার্নিংটা যদি অ্যাকসেপ্টটা করে, যে ডিভাইসের কাছে একটা ওয়ার্নিং আসলো যে আমি এখন যে ওয়েব ক্যামেরা অ্যাক্সেস করতে চাইছি, এরকম ধরনের এটা কিন্তু ওয়ার্নিং মেসেজ কিন্তু এইভাবে আমরা করতে পারি আমাদের সিকোয়েন্স ডায়াগ্রাম। তারপর হচ্ছে গার্ড কি জিনিস, বলছে টু মডেল কন্ডিশন ইউজ গার্ড ইন ইউএমএল। তাহলে আমরা গার্ড কথাটার মানে হচ্ছে, ধরে নাও আমরা যখন কোনো সিকোয়েন্স ডায়াগ্রামের মধ্যে কোনো কন্ডিশন থাকবে, মানে কন্ডিশন ইম্পোজ করতে যাই, তখন আমাদের কিন্তু এই গার্ডটা ইউজ করতে হয়। একটা এক্সাম্পল দেখালেই বুঝতে পারবো, শুনলে হয়তো নামটা একটুখানি অন্যরকম লাগতে পারে, বাট এক্সাম্পল দেখালে পুরো ক্লিয়ার হয়ে যাবে। দে আর ইউজ ওয়েন উই নিড টু রেস্ট্রিক্ট দ্য ফ্লো অফ মেসেজ অর আ প্রিটেক্সট অফ আ কন্ডিশন বিন মেড। মানে একদম সিম্পল একটা কন্ডিশনের ভিত্তিতে এবার কিন্তু আমাদের এই কমিউনিকেশনগুলো রোল প্লে করবে, মানে নর্মালি আর করবে না, মানে কমিউনিকেশন যখন হবে একটা কন্ডিশনের ভিত্তিতে, কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলেই হবে। তো গার্ড প্লে আন ইম্পর্টেন্ট রোল ইন লেটিং সফটওয়্যার ডেভেলপার নো দ্য কনস্ট্রেন্ট অ্যাটাচ টু আ সিস্টেম অর আ পার্টিকুলার প্রসেস। তাহলে গার্ড এখানে কি সাহায্য করছে, সফটওয়্যার ডেভেলপার কিন্তু তারা আইডিয়া পেয়ে যাবে যে এই কনস্ট্রেন্টগুলো থাকা দরকার, মানে এই লিমিটেশনসগুলো থাকা দরকার, নাহলে কিন্তু আমরা সফটওয়্যার কিন্তু নিজেদের মধ্যে আর ইন্টারাক্ট করবে না, আমাদের মধ্যে কম্পোনেন্টস ইন্টারাক্ট করবে না যদি কন্ডিশনগুলো ফুলফিল না হয়। এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পল দেখতে পাচ্ছ, ইন অর্ডার টু এবল টু উইথড্র আ ক্যাশ
having a balance that greater than 0 is a condition that must be meet as shown below। তাহলে যদি এটুকু ক্লিয়ার হয়, কাস্টমার আর ব্যাংক যদি কম্পোনেন্টস হয়, তারা যখন ইন্টারঅ্যাক্ট করে যদি ব্যালেন্স যদি গ্রেটার দেন, যেমন সার্কেল ভাবে রিপ্রেজেন্ট করি গার্ডটাকে, যদি ব্যালেন্স গ্রেটার দেন 0 হয় তারপরেই ফার্দার কিন্তু কমিউনিকেশন হবে, তাছাড়া হবে না। এই হচ্ছে বেসিক। তাহলে আমরা এই হচ্ছে এগুলো ওয়ান কাইন্ড অফ বলতে পারো সিকোয়েন্স ডায়াগ্রামের এই এতগুলো টাইপস অফ মেসেজ বা এতগুলো কম্পোনেন্টস কিন্তু হতে পারে। এইবার আমরা কিন্তু একটা ফুল ফ্লেজেড সিকোয়েন্স ডায়াগ্রাম এখানে দেখাবো তোমাদের, সেটাকে এক্সপ্লোরও করবো, করলে মোটামুটি একটা আইডিয়া পাবে। ধরুন এখানে ইউজার, ডিভাইস আর ডেটাবেস, দিস আর কম্পোনেন্টস মানে অবজেক্টস বা লাইফ লাইন বলতে পারো। এখানে ফার্স্ট যেখানে মেসেজটা যেখানে পাঠানো হয়েছে ওয়ান কাইন্ড অফ ওপেন অ্যাপ্লিকেশন মেসেজ, যেটা কিন্তু দেখতে পাচ্ছ ওয়ান কাইন্ড অফ আ সিকুয়েন্সিয়াল সিঙ্কোনাস মেসেজ, যেটাকে যেখান থেকে কি হয় অ্যাক্সেস ওয়েব ক্যামেরা হলো, ওয়েব ক্যামেরা খোলা হলো। এটা কিসের জন্য, এটা কিসের এক্সাম্পল, এটা প্রথমে সিকোয়েন্স ডায়াগ্রাম ফর অ্যান ইমোশন বেসড মিউজিক প্লেয়ার, মানে এরকম একটা মিউজিক প্লেয়ার সফটওয়্যার বানাচ্ছি যে তোমার ইমোশনটাকে ডিটেক্ট করে সেই তোমার গানগুলো সাজেস্ট করবে। এরকম ধরনের যদি কোনো সফটওয়্যার বানাতে, তার সিকোয়েন্সিয়াল ডায়াগ্রাম কিরকম হবে পুরোটা করে দিলাম যদিও বা। তো সেখানে মেন ফার্স্ট আমাদের কি কি জিনিস থাকবে, আমাদের কম্পোনেন্টস এর মধ্যে মেন যেটা আমাদের অবজেক্টস এর মধ্যে ইউজার অ্যাজ আ অবজেক্ট, ডিভাইস এবং তার ডেটাবেস তার অবজেক্ট, তিনটে জিনিস। প্রথমে অ্যাপ্লিকেশনটা খোলা হলো, ভালো কথা, সময় লাগলো। ও কি করলো, এই সময়ের মধ্যে ওয়েব ক্যামেরাটাকে অ্যাক্সেস করার একটা রিকোয়েস্ট সেলফ মেসেজ পাঠালো, তো সময় লাগলো। খোলার পর কি এবারেও একটা এখান থেকে পাঠালো, ডিভাইস একটা তোমাকে মেসেজ পাঠালো যে গেট দ্য ফটো। তো যেই ফটো হলো, তাহলে কি হলো, ফার্স্ট এখানে ডিটেক্ট ফেস করলো, এই সময় করে ডিটেক্ট ফেস। সেই ফেসটা ডিটেক্ট করার পর যে ডিভাইস কি করলো, সময় লাগলো কি রিট্রিভ দ্য মুড, মানে ফেসটা ডিটেক্ট করে ডেটাবেস আছে যেখানে তার মুড ডিটেক্ট হবে। মুড ডিটেক্ট হয়ে যাওয়ার পর তাকে রিপ্লাইতে চলে গেলো তার মুডটা। এবার মুডটাকে ডিসপ্লে প্রথমে করানো হলো, করার পর তারপর কি হলো, এবার দেখো এখান থেকে প্যারালালি 7 এর পর এইটা রিট্রিভ, সেই মিউজিকগুলো রিট্রিভ করে ডেটাবেস থেকে করে সেটাকে আমাদের প্লেলিস্ট জেনারেট করে সেটা ইউজারকে দিয়ে দেওয়া হলো। তাহলে এইভাবে কিন্তু কাজটা হলো, যেটা ওয়ান কাইন্ড অফ সিকোয়েন্স ডায়াগ্রাম। তাহলে আমাদের যে সিস্টেমটা সিকোয়েন্স ডায়াগ্রাম এভাবে হলো। তাহলে এখান থেকে কি কি জিনিস ক্লিয়ার হচ্ছে, যে আমাদের যেসব কম্পোনেন্টস গুলো রয়েছে সফটওয়্যারের মধ্যে, যে ইউজার রয়েছে, ডিভাইস, ডেটাবেস, তারা নিজেদের মধ্যে এইভাবে ইন্টারাকশন করবে। সিকোয়েন্সটা প্রথমে অ্যাপ্লিকেশন ওপেন হবে, সেলফ মেসেজ করা হলো, তারপরে ফটো চাওয়া হলো, ফেস ডিটেকশন করা হলো, মুডটা রিট্রিভ করে ডেটাবেস থেকে ডিসপ্লে হলো, তারপরে মিউজিক রেডি হলো, করে সেটাকে আবার সেই প্লেলিস্টটা প্রোভাইড করলো। তো এটাকেই আমি তলায় তলায় এখানে পুরো জিনিসটা লেখা আছে যে ফার্স্ট অ্যাপ্লিকেশনটা ওপেন, এগুলো পয়েন্ট বাই পয়েন্টস লেখা রয়েছে, মানে একদম সিকোয়েন্সে। তারপর ডিভাইস কি করলো, ওয়েব ক্যামেরা অ্যাক্সেস করলো, ওয়েব ক্যামেরাটাকে খুললো, ইমেজটা ক্যাপচার করলো, তো ডিভাইস সেই অ্যালগোরিদম ইউজ করে ফেসটার মুডটাকে প্রেডিক্ট করলো। অবভিয়াসলি আমাদের ডেটাবেস থেকে সবকিছু নিয়ে অ্যালগোরিদম রয়েছে। তারপর আমরা কি করলাম, সে ডিকশনারি থেকে সে মুডটাকে ডিসপ্লে করা হলো, মুডটাকে ডেটাবেস থেকে রিট্রিভ করে মুডটাকে ইউজারকে ডিসপ্লে করা হলো, এবং সেখান থেকে ডেটাবেস থেকে সেই মিউজিকগুলোকে আমরা রিকোয়েস্ট করলাম, এবং সেটা ফাইনালি সেই রিকোয়েস্টেড মিউজিকগুলো যা তার মুডের বেসিসে, ভালো থাকলে ভালো, খারাপ থাকলে খারাপ, মজা থাকলে মজা, পার্টি থাকলে পার্টি, তো সেই গানটা ডিসপ্লে করা হলো। তো এরকম ধরনেরই কিন্তু আমাদের কিন্তু সিকোয়েন্সিয়াল ডায়াগ্রাম কিন্তু আমাদের বানাতে হবে। যে কোনো আমাদের যদি বলে দেয় এই জিনিস রয়েছে, তোমাদের এটা ভেবে আমাদের এরকম একটা সিকোয়েন্স ডায়াগ্রাম বানাতে হবে। এবার হচ্ছে গল্পটা যে হাউ টু ক্রিয়েট, কিভাবে ক্রিয়েট করবে তার কিছু স্টেপস এখানে লেখা রয়েছে, এটা আইডিয়া পেয়ে যাবে। হাউ টু ক্রিয়েট আ সিকোয়েন্স ডায়াগ্রাম। তো প্রথমে ক্রিয়েটিং আ সিকোয়েন্স ডায়াগ্রাম ইনভলভ সেভারাল স্টেপস, অনেক ধরনের স্টেপস আছে, এখানে 12খানা স্টেপে আমি ভাগ করেছি মোস্ট প্রবাবলি, একটা স্টেপে আমরা দেখলে বুঝতে পারবো। অ্যান্ড ইটস টিপিক্যালি ডান ডিউরিং দ্য ডিজাইন ফেজ অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট টু ইলাস্ট্রেট হাউ ডিফারেন্ট কম্পোনেন্ট আর অবজেক্ট ইন্টারাক্ট উইথ ইচ আদার ওভার টাইম। তো অবভিয়াসলি এটা কোথায় মেনলি আমরা করি সেটা অলরেডি আগের থেকে জানি, যে ডিজাইন ফেজে করি, কিভাবে অবজেক্ট নিজেদের মধ্যে কমিউনিকেট করবে। এখানে আমরা স্টেপ বাই স্টেপ গাইড করছি, চলে আসি। ফার্স্ট আইডেন্টিফাই দ্য সিনারিও, প্রথমে সিনারিওটাকে আইডেন্টিফাই করতে হয় ফার্স্ট ফেজে, যে আন্ডারস্ট্যান্ড দ্য স্পেসিফিক সিনারিও অর ইউজ কেসেস দ্যাট ইনফর্ম ইউ টু রিপ্রেজেন্ট ইন দ্য সিকোয়েন্স ডায়াগ্রাম। তাহলে সিনারিওটাকে যদি সব সিনারিও, পুরো সফটওয়্যার না, প্রথমে সিনারিওটাকে রিপ্রেজেন্ট করো, যে সিনারিওর জন্য তুমি সিকোয়েন্স ডায়াগ্রামটা তৈরি করবে। দিস কুড বি স্পেসিফিক ইন্টারাকশন বিটুইন দ্য অবজেক্ট অর দ্য ফ্লো অফ মেসেজ ইন আ পার্টিকুলার প্রসেস। তাহলে অবভিয়াসলি এখানে কি, অবভিয়াসলি অবজেক্টস এর মধ্যে আমরা কি ফ্লো অফ মেসেজগুলো কিন্তু আমরা মোনলি করবো। এখানে আমরা কি রিপ্রেজেন্ট করছি, ওয়ান কাইন্ড অফ ইন্টারাকশন, অবজেক্টের মধ্যে ইন্টারাকশন বা মেসেজ ফ্লোটা কিন্তু আমরা এখানে কিন্তু আমরা কাজ, যাদের মধ্যেটা হবে, মানে যে সিনারিওস গুলো আইডেন্টিফাই দ্য সিনারি, কোন সিনারিওর জন্য তুমি করবে, যারা নিজেদের মধ্যে ইন্টারাকশন গুলো করবে। স্টেপ 2 হচ্ছে লিস্ট অফ পার্টিসিপেন্টস, কারা কারা পার্টিসিপেট থাকবে। আইডেন্টিফাই দ্য পার্টিসিপেন্ট, যেটা অবজেক্ট হতে পারে বা অ্যাক্টর হতে পারে। ইনভলভ ইন দিস সিনারিও, পার্টিসিপেন্টস ক্যান বি আ ইউজার, সিস্টেম ওরা এক্সটার্নাল এন্টিটি, মানে কারা কারা পার্টিসিপেট। ওই সিনারি, প্রথমে সিনারিওটাকে রিপ্রেজেন্ট করলাম, এখানে যেরকম সিনারিওটা কি ছিল সফটওয়্যারের মধ্যে, আমাদের মিউজিক
আমাদের হবে আমাদের তার মুড দেখে। এটা হচ্ছে সিনারিও ছিল। সিনারিওর পর কি হলো, কারা কারা পার্টিসিপেট হবে, এখানে ইউজার রয়েছে, কারা কারা অবজেক্টস আছে, কারা কারা অ্যাক্টর রয়েছে, সেটাও আমরা এখান থেকে একটা লিস্ট করলাম যে এরা পার্টিসিপেন্টস হবে। এবার ডিফাইন লাইফ লাইন মানে অবজেক্টসগুলো ডিফাইন করতে হবে, যে ড্র দ্য ভার্টিক্যাল ড্যাশেস লাইন from each participant, প্রতি পার্টিসিপেন্ট গুলো লিখে নাও, তারপরে ডটেড লাইন দাও রিপ্রেজেন্টিং দ্য লাইফ লাইন অফ ইচ অবজেক্ট ওভার টাইম। তাহলে অবভিয়াসলি আমরা এখানে কি করলাম, ধরে না প্রথমে এই ফেজে কি হলো, প্রথমে সিনারিও করলাম, তারপর এখান থেকে আমরা এরকম আমরা লাইফ লাইন বা অবজেক্ট গুলোকে ডিফাইন করে তারপর আমরা ড্যাশেস লাইন এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু করে দিলাম, ঠিক আছে। যেখানে দিস দ্য লাইফ লাইন রিপ্রেজেন্ট দ্য এক্সিস্টেন্স অফ অ্যান অবজেক্ট ডিউরিং দ্য ইন্টারাকশন। লাইফ লাইন দেখি যে কতটা অবজেক্টটা যে ইন্টারাক্ট করবে তাদের এক্সিস্টেন্সটা এখান থেকে আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে অ্যারেঞ্জ লাইফ লাইন্স, কি বলছে, পজিশন দ্য লাইফ লাইন হরাইজন্টালি ইন অর্ডার অফ দেয়ার ইনভলভমেন্ট ইন দ্য ইন্টারাকশন। তাহলে আমরা অবভিয়াসলি হরাইজন্টালি আমরা কি করব, যে আমাদের যে অর্ডারে আমাদের ইন্টারাকশন গুলো হবে সেগুলো আমরা আস্তে আস্তে, যেরকম আমরা মেসেজ করে করে দেখলাম এর আগে, যে এরকম মেসেজ গেল এরকম মেসেজ গেলো, এরকম ভাবে অর্ডারিং গুলো আমাদের হরাইজন্টাল লাইন্সে করে হবে। দিস হেল্প ইন ভিজুয়ালাইজ দ্য ফ্লো অফ মেসেজ বিটুইন দ্য পার্টিসিপেন্ট, যে মেসেজগুলো ফ্লো হয়েছে সেটাই আমরা এখান থেকে বুঝতে পারবো। আর এই যে এখান থেকে একটা কথা বলে দিই, এর আগের পেজে আগের স্লাইডে ছিল, এই যে দেখতে পাচ্ছি এইগুলোকে অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেশন রেকর্ড বা অ্যাক্টিভেশন বার বলা হয় অ্যাকচুয়ালি। এই দেখতে পাচ্ছ যেখানে অ্যাক্টিভেশন, এই যে ওয়েটিং টাইমটা, এই যে ওয়েটটা করছে, এইগুলোকে বলা হয় অ্যাক্টিভেশন বার বলা হয়, ঠিক আছে। স্কোয়ার বক্সগুলো আমরা ইউজ করতে, যে সময়ের জন্য ওয়েট করেছে। এবার হচ্ছে স্টেপ 5 হচ্ছে অ্যাড অ্যাক্টিভেশন বার। কেন ইউজ করি অ্যাক্টিভেশন বার, এখানে রয়েছে ফর ইচ মেসেজ ড্র অ্যাক্টিভেশন বার অন দ্য লাইফ লাইন, যে ডটেড লাইনের এর ওপর কিন্তু অ্যাক্টিভেশন বার রাখতে হবে অফ দ্য সেন্ডার পার্টিসিপেন্টস। The activation bar represent the duration of time during which the participants is actively processing the message, মানে যারা ওয়েট করছে, পার্টিসিপেন্টস যারা রয়েছে, যেখানে আমি কোনো একটা মেসেজ পাঠালাম ও ওয়েট করছে ওই সময়টা, যেখানে কি আদার সেন্ডে মানে যেখানে পাঠানো হয়েছে সে প্রসেস করে তাকে আউটপুট দেবে বা তাকে রিপ্লাই দেবে, এই জন্য ওটাকে বলা হয় ওয়েটিং বা হোল্ডিং টাইম বলা হয়। এবার ড্র দ্য মেসেজ, তাহলে অ্যারোগুলো আমাকে ওইভাবে করতে হবে, যে অনেক ধরনের মেসেজ পড়ে নিয়েছি। ইউজ দ্য অ্যারো টু রিপ্রেজেন্ট দ্য মেসেজ between the participant. The message flow horizontally between the lifeline, indicating the communication between the object. তো অবভিয়াসলি মেসেজটাকে আমরা হরাইজন্টাল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, অলরেডি দেখেছি আমরা আগের স্লাইডে, যেখানে আমাদের সিঙ্ক্রোনাস হলে সলিড অ্যারো হবে, অ্যাসিঙ্ক্রোনাস হলে ড্যাশেস অ্যারো হবে, সেলফ মেসেজ হতে পারে, এরকম ধরনের মেসেজ কিন্তু আমরা দিতে পারি। এবার হচ্ছে ইনক্লুড হচ্ছে রিটার্ন মেসেজ। If a participant send a response message, draw a dash arrow returning to the original sender to represent the return message. তাহলে অবভিয়াসলি কোনো রিটার্ন মেসেজ যদি থাকে সেটা ড্যাশ অ্যারো দিয়ে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। ইন্ডিকেট টাইমিং অর্ডারিং, কারণ আমরা নাম্বারিং করে দাও, যেরকম দেখো প্রত্যেকটা আমরা যে আগের পেজে দেখলাম, এই যে ডায়াগ্রামটার মধ্যে এখানে নাম্বারিং করা যায় 1 2 3 4 করে, এই অর্ডারিংটা করা আছে, কার পর কোনটা করেছি, কোন মেসেজটা কার পর বা কার পর কি কাজটা এসছে, এখানে কিন্তু লাস্টে আমাদের অর্ডারিং কিন্তু করতে হয়। এখানে যে ইউজ নাম্বার টু ইন্ডিকেট দ্য অর্ডার অফ দ্য মেসেজ ইন দ্য সিকোয়েন্স, এই সিকোয়েন্সে পাঠিয়েছে অর্ডারিংটা কার পর কোনটা করেছি। ইউ ক্যান অলসো ইউজ ভার্টিক্যাল ড্যাশেস লাইন টু রিপ্রেজেন্ট দ্য অকারেন্স অফ ইভেন্ট অর দ্য প্যাসেজ অফ টাইম। তো সেখান থেকে আমরা মোটামুটি একটা নাম্বারিং দিয়ে করতে পারবো, বা আমরা ভার্টিক্যাল ড্যাশ লাইন দিয়ে করতে, বেটার অর্ডারিংটা নাম্বার দিয়ে করাটাই ভালো। স্টেপ নাম্বার 9-এ আমরা মোটামুটি দেখছি যে ইনক্লুডিং কন্ডিশনাল লুপ, যদি কোনো লুপ ফুপ থাকে, কোনো কন্ডিশন থাকে, সেরকম তুমি এখান থেকে অ্যাড করতে পারো। আর যদি কোনো প্যারালাল, স্টেপ নাম্বার 10-এ বলছে কোনো প্যারালাল এক্সিকিউশনের জন্য কিন্তু এটা খুব ভালো, তুমি চাইলে কোনো প্যারালাল অ্যাক্টিভিটিস চাইলেও কিন্তু এখানে তুমি ড্র করতে পারো। এবং স্টেপ নাম্বার 11 হচ্ছে রিভিউ অ্যান্ড রিফাইন, যদি যে সিকোয়েন্স ডায়াগ্রামটা করলে এটা চেক করতে হবে সেটা কারেক্ট, তার ক্লিয়ারিটি এবং কারেক্টনেস কতটা আছে, যদি থাকে তো ভালো, নাহলে এটাকে আবার রিফাইন দরকার, আবার এটাকে ফের রিফাইন করে নাও, ঠিক আছে। তো আবার তবে অ্যাড অন কোনো কমেন্টস চাইলে করতে পারো, কোনো যদি কমেন্ট চায়, অ্যাডিশনাল কমেন্টস বা অ্যানোটেশন যদি কোনো প্রোভাইড করতে হয় সেটাও তোমরা চাইলে ইউজ কেস ডায়াগ্রামে করতে পারো। ডকুমেন্টেশন, কনজাম্পশন অ্যান্ড কনস্ট্রেন্ট, মানে যদি কোনো কনস্ট্রেন্ট থাকে ডকুমেন্ট করতে, অ্যাজাম্পশন করা কোনো যদি কনস্ট্রেন্ট অ্যাড করা, এগুলো শুধু চাইলে কিন্তু তুমি ডকুমেন্ট করে নিতে পারো অ্যালং সাইড উইথ দ্য ডায়াগ্রাম। যদি কোনো অ্যাজাম্পশন করতে হয় বা কোনো কনস্ট্রেন্ট অ্যাড করতে হয়, সেগুলো তুমি ডকুমেন্ট করে নিতে পারো ডায়াগ্রামে অ্যালং সাইডে। এবং তুমি যে যেটা জিনিসটা করবে তোমরা, এই যে তোমাদের সিকোয়েন্স ডায়াগ্রাম, এটার পার্টিকুলার টুলসটা ব্যবহার করো, যেটা প্রযোজ্য টুলস। ইউজ UML মডেলিং tools or a diagram software to create a neat and clean professional look sequence diagram, মানে তুমি হাতে করলে হবে না, এটা একটা প্রফেশনাল যে টুলস যারা আছে, যেটা সাহায্যে এটা করা যেতে পারে, সেই টুলস ব্যবহার করে করো। দিস টুল অফেন প্রোভাইড ফিচার্স লাইক ইজি এডিটিং, কোলাবোরেশন, ডকুমেন্টেশন, এইসব টুলসের সাহায্যে তোমরা এডিট করতে পারো, কোলাব করতে পারো, মানে এবং ডকুমেন্টেশনও করে নিতে পারো। তো এই জিনিসগুলোর থেকে আমরা করে আমরা কিন্তু স্টেপস কিন্তু পাচ্ছি। নেক্সট আমরা করছি যে ইউজ কেস, কোথায় আমাদের ইউজ কেস রয়েছে। ইউজ কেস মানে কি জন্য ব্যবহার মেনলি করি অলরেডি আমরা করেছি, তাও এখান থেকে একটা ওভারভিউ আইডিয়া,
যে সিস্টেম বিহেভিয়ার ভিজুয়ালাইজেশন আমরা এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেছি যে সিস্টেম যখন তোমরা এখান থেকে গো থ্রু একবার করে নিও, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। জাস্ট আমি আইডিয়াটা বলে দিচ্ছি এখান থেকে, যে আমাদের যে সিস্টেমে যে ডাইনামিক বিহেভিয়ারটা রয়েছে সেটা আমাদের যে ইন্টারাকশন বলতে পারো, ভেরিয়াস কম্পোনেন্টস অবজেক্ট একটা যে টাইমের সাথে সাথে যে করছে, এটা আমরা একটা ভিজুয়াল অ্যাসপেক্ট পেয়ে যাই। সেখান থেকে আমরা অবভিয়াসলি ক্লিয়ার এবং ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, যেখানে মেসেজ ফ্লোটা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা সিনারিওর ক্ষেত্রে। এই জন্য আমাদের একটা সিস্টেম এটা মেনলি ইউজফুল। সফটওয়্যার ডিজাইন এবং আর্কিটেক্ট, অবভিয়াসলি এটার সাহায্যে আমরা মেনলি ডিজাইন ফেজেই ব্যবহার করা হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইকেলে, যেখানে আমরা সিকোয়েন্স ডায়াগ্রামের সাহায্যে আমরা যারা ডেভেলপার্স মেনলি যারা এবং আর্কিটেক্ট প্ল্যানার তারাই মেনলি এটা ব্যবহার করে একটা সুন্দর একটা প্রযোজ্য একটা ডায়াগ্রাম তৈরি হয়, যেখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো কম্পোনেন্টস তাদের নিজের মধ্যে কীভাবে ইন্টারঅ্যাক্ট করছে। এটা ওয়ান কাইন্ড অফ ব্লু প্রিন্ট বলতে পারবো সিস্টেম, যেটা অলরেডি এগুলো কথা বলেছি এর আগে, সেটার একটা পয়েন্টে রেখেছি আমি। কমিউনিকেশন তাহলে বুঝতে পারছো, এইটার সাহায্যে আমরা স্টেক হোল্ডারদের মধ্যে আমরা ডেভেলপার, ডিজাইনার, প্রজেক্ট ম্যানেজার, ক্লায়েন্ট সবাই কিন্তু একসাথে কিন্তু আমরা কমিউনিকেট করতে পারি সিকোয়েন্স ডায়াগ্রামের, যেখানে একটা ভিজুয়াল ওয়ে পেয়ে যাচ্ছি, যেখান থেকে আমরা সিস্টেমের কোনো অ্যাসপেক্ট কিভাবে কাজ করবে সেটার একটা আইডিয়া পেয়ে গেলে আমরা নিজেদের মধ্যে খুব সুন্দরভাবে কথা বলতে পারি। তারপরে বলছে দে হেল্প ইন কনভে কমপ্লেক্স ইন্টারাকশন ইজি টু আন্ডারস্ট্যান্ড, যে কোনো কমপ্লেক্স জিনিসটাকে আমরা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারি, তার কি বিকজ অফ ভিজুয়াল ফরম্যাট, যেহেতু আমরা চোখে দেখতে পারি সেই সূত্রে আমরা এটাকে ইজিলি আমরা ইন্টারাক্ট মানে করতে পারি, মানে জিনিসটাকে কমপ্লেক্স ইন্টারাকশনগুলোকে ইজিলি আমরা বুঝতে পারি, এবং আমরা কোলাবোরেট এবং আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের হয়ে যায়, কোলাবোরেশন করে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও এখান থেকে অনেকটা বেড়ে যায়। ওয়েন রিকোয়ারমেন্ট, নেক্সট হচ্ছে রিকোয়ারমেন্ট ক্লাসিফিকেশনের মধ্যে ওয়েন রিফাইনিং, আমাদের যদি কোনো রিফাইনিং যদি ফার্দার রিফাইনিং এর কোনো কনসেপ্ট দরকার থাকে কোনো সিস্টেম রিকোয়ারমেন্ট নেই, আমরা এই সিকোয়েন্স ডায়াগ্রামের সাহায্যে আমরা একটা অ্যাসপেক্ট তো পেয়ে যাচ্ছি ক্লিয়ারলি, অ্যাসপেক্ট ইন্টারাকশন, দ্য অ্যাসপেক্ট ইন্টারাকশন বিটুইন দ্য সিস্টেম কম্পোনেন্ট অর বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড এক্সটার্নালিটি। এখান থেকে একটা আইডিয়া তো পেয়ে যায়, এখান থেকে একটা রিফাইনিং যদি কোনো কিছু দরকার থাকে, কোনো ক্লিয়ারিফিকেশন দরকার থাকে, তো সেখান থেকে একটা আইডিয়া এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এই সিকোয়েন্স ডায়াগ্রামের সাথে। দিয়ে হেল্প এনশিওর আ কমন আন্ডারস্ট্যান্ডিং অফ সিস্টেম বিহেভিয়ার অ্যামং দ্য স্টেক হোল্ডার। সেটার সাহায্যে কি হয়, আমাদের যারা স্টেক হোল্ডার, যারা ওখানকার পার্টিসিপেন্ট, ওয়ান কাইন্ড অফ যারা ক্লায়েন্ট সাইড পার্টিসিপেন্ট, তারা কিন্তু এখান থেকে একটা সুন্দর আইডিয়া কিন্তু এখান থেকে কিন্তু আমরা দিতে পারি তাদেরকে। ডিবাগিং অ্যান্ড ট্রাবেল শুটিং, কি বলছে, ডেভেলপার ইউজ সিকোয়েন্স ডায়াগ্রাম অ্যাজ আ ডিবাগিং টুল টু আইডেন্টিফাই অ্যানালাইজ দ্য ইস্যু রিলেটেড টু দ্য অর্ডার অ্যান্ড টাইমিং অফ আ মেসেজ ডিউরিং দ্য ইন্টারাকশন। তো ডিবাগিং এর ক্ষেত্রে তো ইউজ করাই যাচ্ছে, এটা আগেও আমরা দেখেছি যে আমরা এই সিকোয়েন্স ডায়াগ্রামের থেকে আমরা বুঝতে পারি যে কোনটা আগে কোনটা পরে, কোন জিনিসটা আগে আসছে কোন জিনিসটা পরে আসছে, কোন তাদের অর্ডারিং টাইমিং, এগুলো সবই কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারি। এবং নেক্সট এখানে প্রোভাইড কি করছে, এটা ভিজুয়াল রিপ্রেজেন্ট ফ্লো কন্ট্রোল হেল্পিং লোকেটিং অ্যান্ড রিজলভ প্রবলেম। যে ফ্লো কন্ট্রোলটা পেয়ে সেটা সাহায্যে কিন্তু আমরা তাদের কোনো যদি ভুল থাকে, কোনো প্রবলেম থাকে, সে প্রবলেমটা কিন্তু রিজলভ করতে পারি। কি চ্যালেঞ্জেস ফেস করতে পারি সিকোয়েন্স ডায়াগ্রামের ক্ষেত্রে, মোটামুটি কিছু টাইপ রেখেছি। এক হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি অ্যান্ড সাইজ, তাহলে বুঝতেই পারছো কথা থেকে যে যত আমাদের সিস্টেম বাড়বে কমপ্লেক্স হয়ে যাবে, তো সিকোয়েন্স ডায়াগ্রামটাও কিন্তু আমাদের বড় এবং আমাদের কমপ্লেক্স হয়ে যাবে। তো সেই সূত্রে গেলে তাহলে আমাদের কিন্তু যত কমপ্লেক্স হয়ে যাবে, ম্যানেজিং দ্য সাইজ অফ ডায়াগ্রাম স্টিল, এটা কিন্তু খুব মানে খুবই চ্যালেঞ্জিং ব্যাপার যে আমাদের ডায়াগ্রামের সাইজও অনেক বড় হয়ে যাবে। এ খুব ইম্পর্টেন্টের মধ্যে যে আমরা কমপ্লেক্স ডায়াগ্রাম থেকে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। আমরা এটা করেছিলাম কেন, যে জিনিসটাতে চোখে দেখে জিনিসটা বোঝা যায়, কিন্তু সিস্টেম যদি বেশি কমপ্লেক্স হয়ে যায় তাহলে তার সমস্যা কি হবে, তাতে আমাদের ডায়াগ্রামটাও কমপ্লেক্স হয়ে যাবে, তাহলে আমরা চোখে দেখে কিছু জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবো না। অ্যাবস্ট্রাকশন লেভেল, স্ট্রাইকিং দ্য রাইট ব্যালেন্স ইন টার্ম অফ অ্যাবস্ট্রাকশন ক্যান বি চ্যালেঞ্জিং। অবভিয়াসলি আমরা যখন একটা ইউজ কেস ডায়াগ্রাম বা বলতে পারো আমাদের সিকোয়েন্সিয়াল ডায়াগ্রাম করি, সিকোয়েন্স ডায়াগ্রাম যেটাকে বলা হয়, সেখানে যে আমাদের কিন্তু একটা অ্যাবস্ট্রাকশন কিন্তু রাখতে হয়, যে সব কিছু আমরা এখানে শো করি না, দরকারি জিনিস শো করি। তো এটা একটু ইম্পর্টেন্ট জিনিস। তাদের সিকোয়েন্স ডায়াগ্রাম নিড টু বি ডিটেল এনাফ টু কনভে দ্য নেসেসারি ইনফরমেশন, বাট টু মাচ ডিটেল ক্যান ওভারওয়েলম দ্য রিডার। মানে তুমি যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিটেলস তো সিকোয়েন্স ডায়াগ্রাম দিতে হয়, কিন্তু ওর থেকে বেশি হয়ে গেলে কি হবে, ওটা রিডারদের মধ্যে একটা বার্ডেন চলে আসবে। ইটস ইম্পর্টেন্ট টু ফোকাস অন দ্য মোস্ট ক্রিটিক্যাল ইন্টারাকশন উইদাউট গেটিং ব্লগ ইনটু মাইনিউট ডিটেলস। তো অবভিয়াসলি আমরা মেন জিনিসপত্রগুলোই সিকোয়েন্স ডায়াগ্রামে রাখা দরকার, কারণ পুরো জিনিসটা রাখতে গেলে তো জিনিসটা জেবড়ে যাবে, জিনিসটা আর ভালো লাগবে না পড়তে, রিডার কিন্তু ওটা বুঝতেই পারবে না বলতে পারো। তারপর ডাইনামিক ইন নেচার কি বলছে, এটা একটা চ্যালেঞ্জ আসতে পারে। সিকোয়েন্স ডায়াগ্রাম রিপ্রেজেন্ট ডাইনামিক অ্যাসপেক্ট অফ আ সিস্টেম। অবভিয়াসলি ডাইনামিক অ্যাসপেক্টের জন্য মেনলি ইউজ করি আমরা, যেটা অবজেক্ট নিজেদের মধ্যে কমিউনিকেট করছে। And as a result they may change frequently during the development process. তো obviously dynamic মানে তারা খুব তাড়াতাড়ি তার নিজেদের মধ্যে চেঞ্জ করতে পারে, চেঞ্জ হচ্ছে। কিপিং সিকোয়েন্স ডায়াগ্রাম আপ টু ডেট with the evolving system can be challenges, স্পেশালি ইন র্যাপিড চেঞ্জিং অর অ্যাজাইল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তাহলে এখান থেকে একটা বড় আইডিয়া যে যদি
আমাদের যে সিকোয়েন্স ডায়াগ্রামকে প্রত্যেকটা সময় চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু এটা খুব বড় চ্যালেঞ্জ চলে আসছে। কিন্তু আমাদের এটা কোথায় মেনলি আমাদের প্রবলেমের মধ্যে, যেখানে আমাদের র্যাপিড চেঞ্জিং টেকনোলজি, মানে বা কোনো যদি অ্যাজাইল ডেভেলপমেন্টে, যেখানে আমাদের প্রত্যেকটা মোমেন্টে কিন্তু কিছু চেঞ্জ চলে আসছে, সেরকম ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু বড় চ্যালেঞ্জিং ফ্যাক্টর বলে আমরা কিন্তু মানি। Ambiguity in message. Sometimes it can be challenging to define extract nature of the message during between the object. Ambiguity in message content or meaning may lead to misunderstanding among the stakeholder, impact the accuracy of sequential diagram. যদি ambiguous message, এখান থেকে এটা বুঝতে পারছো এটা চ্যালেঞ্জিং কেন বলছে। যদি আমাদের মেসেজের মধ্যে কোনো অ্যাম্বিগিউটি থাকে বা অ্যাম্বিগিউয়াস থাকে, সেটা তাহলে স্টেক হোল্ডাররা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং করবে, তাহলে কিন্তু আমাদের ইনকারেক্ট সিকোয়েন্স ডায়াগ্রাম কিন্তু পরিণত হবে। যে কনকারেন্সি অ্যান্ড প্যারালিজম, তাহলে অবভিয়াসলি জানি যে সিকোয়েন্স ডায়াগ্রাম দিয়ে আমরা কনকারেন্সি কন্ট্রোল টেকনিক আমরা ডিজাইন করতে পারি, প্যারালিজম মানে একই কাজ মানে মাল্টিপল কাজ একসাথে করতে এরকম ধরনের করতে পারি। কিন্তু প্রবলেমটা কি আসতে পারে, রিপ্রেজেন্টিং দ্য কনকারেন্ট অ্যান্ড প্যারালাল প্রসেস ক্যান বি কমপ্লেক্স। কোথায় এটা কমপ্লেক্স হতে পারে কনকারেন্ট এবং প্যারালাল প্রসেসের জন্য? while sequence diagram have mechanism to indicate parallel execution, মানে আমরা বানানো হয়েছে সিকোয়েন্স ডায়াগ্রাম প্যারালাল এক্সিকিউশন করার জন্য, ঠিক আছে। visualizing multiple interaction happening simultaneously can be challenging and may require an additional diagrammatic event. তাহলে একই সময় মাল্টিপল কাজ যদি একসাথে হয়, তো সেখানে আমাদের আলাদা ডায়াগ্রাম অ্যাপ্রোচ কিন্তু রাখতে হবে। একটার মধ্যে করলে কিন্তু অসুবিধা হলেও হতে পারে। রিয়েল টাইম কনস্ট্যান্ট মোটামুটি কিরকম ধরনের? রিপ্রেজেন্ট রিয়েল টাইম কনস্ট্যান্ট অ্যান্ড প্রিসাইজিং টাইমিং রিকোয়ার ক্যান বি চ্যালেঞ্জিং, while sequence diagram provide a sequence representation accuracy, capturing and communicating real-time aspect might require additional documentation or complementary diagram. তো obviously sequential diagram যেটা মেনলি যে রিয়েল টাইম কনসেপ্ট, মানে রিয়েল টাইম কোনো অ্যাসপেক্টকে যদি ধরতে হয়, তাহলে কিন্তু সেখানে অ্যাডিশনাল ডকুমেন্ট এবং কমপ্লিমেন্টারি ডায়াগ্রাম কিন্তু থাকতে হবে। কেন কি আলটিমেটলি সিকোয়েন্সিয়াল ডায়াগ্রাম ইউজ করা হয় যে সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করার জন্য, কার পর কি করব। রিয়েল টাইমে কিন্তু অনেক সমস্যা চলে আসতে পারে রিয়েল টাইম সিস্টেম ডিজাইন করার জন্য, সেখানে কিন্তু অনেক সময় সিকোয়েন্স ডায়াগ্রামগুলো কিন্তু অনেক জায়গায় অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ফেলও অনেক জায়গায় করেছে। তো এই ছিল বেসিক আইডিয়া বলতে পারো, যেখান থেকে আমরা পুরো একটা সিকোয়েন্স ডায়াগ্রাম কি করে তৈরি হতে হয়, তার প্রবলেম কি, তার অ্যাডভান্টেজ কি, কিভাবে করতে হয়, কিরকম ধরনের তার কম্পোনেন্টস রয়েছে তার মধ্যে ডায়াগ্রাম করার জন্য, পুরো জিনিসটা কিন্তু লেকচারে আমি কভার আপ করেছি। এটা কিন্তু মোর দ্যান এনাফ এবং মোর দ্যান সাফিসিয়েন্ট তোমাদের একটা কলেজ লেভেল, ইউনিভার্সিটি বা ইন্টারভিউ লেভেলে এর থেকে যদি কোনো প্রশ্ন আসে তার উত্তর দেওয়ার জন্য। আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।